কথা বলা শুরু করি। আমরা এর মধ্যে যদি কেউ আসে সে আমাদের সাথে জয়েন করবে, অসুবিধা হবে না। তো আমরা সিআরপিসির কিছু পড়াশোনা করেছি, আজকে পড়বো ইনশাআল্লাহ। আগামী একটা ক্লাস আমাদেরকে আমরা হয়তো সুযোগ পাবো আরেকটা ক্লাসে কথা বলা। তো সিআরপিসি অনেক বড় সাবজেক্ট হলেও বার কাউন্সিলের প্রিপারেশনের জন্য গুছায় পড়তে পারলে খুব বেশি কষ্ট আমার মনে হয় না হয় আর কি। তো সেই জন্য আমি আপনারা কি সবাই প্রস্তুতি থাকলে আমি কয়টা সেকশন বলতে চাই, যে সেকশন গুলা আপনারা খুব ইম্পর্টেন্টলি বিবেচনায় রাখবেন পরীক্ষার জন্য। আমিও পড়াবো, কিন্তু বলে দিতে চাই আপনারা কি লেখার জন্য প্রস্তুত আছেন সবাই? জি স্যার। ওকে, আমি আপনারা কেউ কথা বলেন না, আমি আপনার সময় দিব আপনাদেরকে লেখার জন্য। একটার পর একটা সেকশন বলে যাব, আপনারা শুধু সেকশন গুলো লিখে যান। আর পরে তো ইনশাল্লাহ এই সেকশন গুলো আমি পড়াবোই, কিন্তু এই সেকশন গুলা খুব মনোযোগ দিয়ে আপনাদের পড়াশোনা করতে হবে বার কাউন্সিল পরীক্ষায় আল্লাহর রহমতে একটা ভালো রেজাল্টের জন্য। সেটা আমি বলতে চাচ্ছি। এর বাইরের গুলো যে পড়তে হবে না সেটা আমি বলতেছি না, সেটা আমরা পড়াবো, সেটা আপনারা পড়বেন। হ্যাঁ, অবশ্যই পড়বেন, কিন্তু আমি বলতে চাচ্ছি এই সেকশন গুলো বাদ দেওয়া যাবে না। এবং যারা কিছুই পারবেন না এই নিজের পক্ষে এগুলো পড়ে যাবেন, ইনশাল্লাহ আপনি সফল হবেন। বাকি ঘোষণা করবোই, কথাও বলবো ইনশাল্লাহ। তো তার ধারাবাহিকতা আমি প্রথমে আপনাদেরকে সেকশন গুলো বলে দিচ্ছি। প্রথমে 144, 145 আপনারা নিশ্চয়ই লিখবেন। 144, 145, 154 থেকে 176, যেটা আমি আপনাদেরকে অলরেডি পড়াইছি, কথা বলার চেষ্টা করেছি আপনাদের সাথে। তারপরে 200 থেকে 204, যেটাও আমি অলরেডি কথা বলেছি। তাহলে কি দাঁড়াইলো? 144, 145, 154 থেকে 176, 200 থেকে 204 ইস্যু প্রসেস যেটা। তারপরে আপনার চার্জের জন্য কিছু ব্যাপার অনেক সময় ইম্পর্টেন্ট হয়, কিন্তু আমি আসলে বেশি এটাতে মনোযোগ দিতে চাচ্ছি না। আমি বলবো চার্জ বিষয়ে আমি কথা বলবো, কিন্তু আমি সেকশন বলতেছি না। 241 ক্যাপিটাল এ থেকে 248 পর্যন্ত। 241 ক্যাপিটাল এ থেকে 248। তারপরে 241 এর এ থেকে 248, 260 থেকে 262, তারপরে 265 এ থেকে 265 এল পর্যন্ত, 265 এ থেকে 265 এল। তারপরে 339 এর বি, ক্যাপিটাল বি, 339 এর ক্যাপিটাল বি। ওকে, তারপরে ওগুলো আমি অনেক সেকশন আছে যেগুলো আমি কথা বলবো, কিন্তু আপনাদেরকে বলতেছি না। আমি চাইতেছি যে একদম টু দা পয়েন্টের জন্য নিয়ে আসতে পারি আমরা টপিকসটাকে। তারপর বাকিগুলো আমরা কথা বলবো এবং আপনাদেরকে পড়তে হবে, কিন্তু আমি বলতেছি না আপনাদেরকে এখন। এই পর্যায়ে আমরা 403 দেখবো, 407 থেকে 431 পর্যন্ত আপিল যেটা, 407 থেকে 431। এবং খুবই ইম্পর্টেন্টলি আমরা পড়বো 435 থেকে 439 এর ক্যাপিটালে রিভিশন, খুবই ইম্পর্টেন্ট। 435 থেকে 439 এর ক্যাপিটাল এ। তারপরে আমাদের মানে আপনাদেরকে বলার মতো 496 থেকে 498। আর যদি আরেকটু বেশি চাপাচাপি করতে চাই আপনাদের সাথে, 190 থেকে 195। এই সেকশন গুলা আমি যেগুলো বললাম, ইনশাআল্লাহ এগুলোর মধ্যে থেকেই প্রশ্ন আসবে বিভিন্ন ভাবে। ফ্ল্যাট কোশ্চেন, প্রবলেমেটিক কোশ্চেন বলেন, আমরা আশা করি এর মধ্যে প্রশ্ন থাকবে। কিভাবে কি প্রশ্ন হতে পারে সেগুলো তো আমরা বলবো ইনশাআল্লাহ। আর এর বাইরেও কিছু টপিকস আমি পড়াবো ইনশাআল্লাহ, কথা বলবো। হয়তো পরীক্ষা আসবে না, আবার চলে আসতে পারে। সেটা তো আমরা যেহেতু প্রশ্ন আমি করব না, আমরা করব না,
সুতরাং আমাদের জন্য মানে 100% গ্যারান্টি দেওয়া কঠিন। যা বলছি, এখন আপনারা যারা আছেন এখানে 24 জন, প্লিজ যে কোনো একজন যিনি ভালো কথা বলতে পারেন, প্লিজ যে কোনো একজন আপনি একটু বলেন সেকশন গুলা, তাহলে বুঝবো যে সবাই পারছেন। বলবো স্যার? জি, যে কোনো একজন প্লিজ। 144, 145, 155 থেকে 176, জি 200 থেকে 204, জি 241 এর ক্যাপিটাল এ থেকে 248, জি 260 থেকে 262, 265 থেকে 200, 265 এর এ থেকে 265 এর এল, হুম হুম হুম। 339 থেকে বি, হ্যাঁ হ্যাঁ 339 339 এর পেজ, ডি, জি 403, 407 থেকে 431, জি 435 থেকে 439 এর ক্যাপিটাল এ, জি 496 থেকে 498, জি 190 থেকে 195। ওকে, আলহামদুলিল্লাহ। আপনারা, আমি বিশ্বাস করব সবাই পারছেন, একজন পেরেছে সবাই পারবেন। তো এগুলাই আমাদের মানে রিয়েল সাজেশন। এর মধ্যে ইনশাল্লাহ প্রশ্ন থাকবে, এর বাইরেও যে আমি কথা বলবো সেগুলো হয়তো আসবে না, হয়তো আসতে পারে, আর ইনশাল্লাহ এর মধ্যে থেকেই থাকবে। হ্যাঁ, তো আমি আপনাদের কাছে একটা মিনিট বিরতি নিচ্ছি। হ্যাঁ, আপনারা নিজেদের মধ্যে কথা। আসসালামু আলাইকুম। ভাইয়া একটু আগে যিনি বলছিলেন কাইন্ডলি একটু ধারাগুলো যদি আবার একটু বলতেন আমি লিখে নিতাম, হয়তো আর অনেকেরই সুবিধা হতো। হ্যাঁ হ্যাঁ বলুন। 144, 145, 154 থেকে 176, 200 থেকে 204, 241 ক্যাপিটাল এ থেকে 248, 260 থেকে 262, 265 এর ক্যাপিটাল এ থেকে 265 এর এল, 339 এর ক্যাপিটাল বি, 403, 407 থেকে 431, 435 থেকে 439 এর ক্যাপিটাল এ, 496 থেকে 498, 190 থেকে 195। ভাইয়া আমি কিছু মিস করে গেছি, এটা যে 200 থেকে 204 এর পরেরটা কোনটা? বাংলায় বলেন একবার। 204 থেকে 4 পথে 241 এর এ থেকে 248। 241 এর এ থেকে 248। 260 থেকে, তারপর 260 থেকে 262। একজনে মেসেজে লিখে দেন, তাহলে আর কেউ কোশ্চেন করবে না, সবাই কোশ্চেন করবেন। একজনে মেসেজে লিখে দেন সবার উদ্দেশ্যে, সবাই পেয়ে যাবে। গুড। এটা ভালো হয়। জি ভাই। ঠিক আছে, মারুফ ভাই লিখতেছে।
জি, আসসালামু আলাইকুম। সবাই আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আহ, স্যার ও, আপনারা বোধহয় কেউ একজন সেকশন গুলা লিখে দিচ্ছেন না এখানে? জি স্যার। ওকে, খুব ভালো হয়েছে। এটা আমিও পারতাম, তাহলে আপনাদের জন্য আরো সহজ হতো। তাহলে একজন লিখে দিয়েছেন এবং সেটা আমি ওকে করলাম। তাহলে তো হয়ে গেল। হুম, আহ, এই সেকশন গুলো হলো আপনার ঠিক আছে। এইগুলো ইনশাল্লাহ আমরা আহ, পড়াশোনা করব আগামী কিছুদিন। ওকে, আমরা সিআরপিসির গত ক্লাসে কি পড়েছিলাম আপনাদের মনে আছে? 154 থেকে 176, 200 থেকে 204। জি স্যার। এগুলা মূলত কি? এগুলা মূলত হলো মামলা ফাইল করার পদ্ধতি এবং ফাইলিং এর পরে কি করতে হবে, কে কি করবে, আহ, সেগুলো আমরা বলার চেষ্টা করছি। একটা হলো জিআর মামলার আহ, বিষয়াদি, আর একটা হলো আপনার সিআর মামলার বিষয়াদি। স্যার তো মিউট হয়ে গেছেন। স্যারের সম্ভবত ফোন আসছে। হ্যাঁ, স্যার সম্ভবত ব্যস্ত। জি, আজকে আমরা মূলত আহ, যে বিষয়টা দিয়ে শুরু করতে চাই, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের ব্যাপারটা। হ্যাঁ, 144 এবং 146 এই দুইটা টপিকস আমি দিয়ে শুরু করতে চাই। আপনারা জানেন যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের একটা রোল আছে আমাদের আহ, বিচার প্রশাসনে, ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত। সেই 144 এবং 145 এই দুইটা টপিকস বার কাউন্সিল পরীক্ষার জন্য খুবই ভাইব্রেন্ট। এটা এখানে প্রশ্ন কি হইতে পারে? এখানে প্রশ্নটা আপনার হতে পারে আপনার ইমার্জেন্সি সিচুয়েশনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা কি রকম আদেশ তৈরি করতে পারে, এটা একটা প্রশ্ন হতে পারে, যেটার অ্যান্সার আপনার 144 এ আছে। আবার আপনার প্রবলেমেটিক কোশ্চেন হয় 145 থেকে। হ্যাঁ, আপনারা একটু লেখার চেষ্টা করবেন কোন সেকশন থেকে কি নেচারের, কি ধরনের প্রশ্ন হতে পারে। আমি সেটা মাঝে মধ্যে বলি, আপনারা একটু নোট করার চেষ্টা করবেন। কি বললাম? প্রবলেমেটিক কোশ্চেন হতে পারে 145 থেকে। কিরকম? যে আপনার একটা জমি আছে, সেটা হতে পারে ধান ক্ষেত অথবা কোন ফসলের জমি হতে পারে। তো সেই ফসলের জমি আপনার দখলে আছে। কেউ একজন আপনাকে আপনার জমি থেকে আপনাকে বের করে দিতে চায়, অথবা আপনার ফসল কেটে নিতে চায়, অথবা কেটে নেওয়ার হুমকি দেয়, কেটে নেয় নাই। এই এই ব্যাপারটা নিয়ে এলাকায় একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে, অথবা আপনাদের মধ্যে মারামারি করার একটা উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। এরকম যদি সিচুয়েশন হয়, যে তাহলে আপনার যিনি প্রকৃত দখলকার, মালিকানার প্রশ্ন আমি কথা বলতেছি না, যিনি প্রকৃত দখলদার, সে যেন দখলে থাকতে পারে, এটা নিয়ে যেন এলাকাতে কোনো শান্তি বিনষ্ট না হয়, এই শান্তি রক্ষা করার স্বার্থে যিনি দখলে আছে তার দখলটা বজায় রাখার জন্য আপনার যিনি দখলে ছিলেন তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতেও 145-এ দরখাস্ত দিতে পারে। তো আমি যে প্রবলেমটা বলার চেষ্টা করতেছি যে কিভাবে প্রশ্নটা হতে পারে। ধরেন আপনার একটা ফসলের জমি আছে, হ্যাঁ, আরেকজন এসে আপনাকে বের করে দিতে চায় বা ফসল কেটে নিয়ে যেতে চায়। তো এটা নিয়ে আপনাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে, মারামারি করার পরিবেশ সৃষ্টি হয়েছে, এলাকার পরিবেশ নষ্ট হয়েছে। তো এই অবস্থায় ওখানে আপনি গিয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্টে 145-এ একটা মামলা করতে পারেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মানে এরকম সিচুয়েশন যদি হয়, তাহলে আপনি কি করতে পারেন? এরকম দিয়ে দিল এক্স জমির মালিক, সে ফসলের জমির মালিক, মিস্টার ওয়াই সে হলো এখানে অন্যায়ভাবে প্রবেশ করতে চায়, অথবা ফসল কেটে নিতে চায়। তো এই অবস্থায় যার ফসল কেটে নিতে চায় তার করণীয় কি? আপনাদের অনেকের মাথায় প্রশ্ন, অ্যান্সার আসবে কি জানেন? অ্যান্সার আসবে যে সিভিল মামলা করে দেই, ইনজাংশন মামলা করে দেই। হ্যাঁ, তো ইনজাংশন মামলা তো করা যাবে, সেটা তো দেওয়ানি প্রতিকার। বা অন্য মামলা আপনি ডিক্লারেশন মামলা করবেন, সেগুলো তো করাই যাবে। সেগুলো দেওয়ানি প্রতিক্রিয়া, সিভিল ম্যাটার্স, সেগুলো অন্য টপিকস। কিন্তু সিআরপিসির অধীনে ক্রিমিনাল কোর্টে এই
টপিকসে আপনার কাছে আমার আইন কোনো সমাধান দিয়েছে কিনা, সেই আনসারটা হলো 145। 145 বলছে এরকম সিচুয়েশন যদি অ্যারাইজ করে তাহলে কনসার্ন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কোর্টে দরখাস্ত দিলে কনসার্ন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট একটা পদ্ধতি অনুসরণ করে এখানে ব্যাপারটা সেটেল করে দেবে। কিভাবে সেটেল করবে, কোন পদ্ধতি অনুসরণ করবে, সেই ব্যাপারটাই আমরা কথা বলবো। যেমন যিনি এরকম অ্যাগ্রিভড হবেন, যার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে, সে আপনার দরখাস্ত দেবে। দরখাস্ত দেওয়ার প্রেক্ষিতে আপনার বিধি মোতাবেক অপরপক্ষ বরাবর সমন যাবে, সমন গেলে তারা অ্যাপিয়ার করবে। এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেখবে প্রকৃতপক্ষে যেদিন মামলা হয়েছে, যেদিন কজ অফ অ্যাকশন হয়েছে তার 2 মাস আগে পর্যন্ত, বা প্রকৃত দখলদারকে, যিনি দখলে ছিল সে যেন দখলটা বজায় রাখে, এই অর্ডারটা তৈরি করে দিবে হলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। আর এই কাজটা কে দখলে ছিল, এই কাজটা নির্ধারণ করবেন কে? এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। কিসের ভিত্তিতে? আপনাদের কাগজপত্র, সাক্ষ্য সামন্ত সবকিছুর ভিত্তিতে। এক্সিকিউটিভ যে এখন করা যাচ্ছে না, মূল আপনার মালিকানা নির্ধারণ না করে দখল নির্ধারণ করা যাচ্ছে না, তাহলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলবে কি, যে এটা আপনার আপাতত এখানে থাকুক, যে দখলে আছেন সেই থাকবে, ওটা এটা এটা হলো উনি যদি মানে আপনার বুঝে যে আপনার মালিকানা সংক্রান্ত কোনো ঝামেলা আছে, শুধু দখলের ব্যাপার এখানে নাই, তখন এটা কাজ করবে। আবার একটা সিচুয়েশন হতে পারে যে এখানে আপনার দখলটা যে মূলত কার, বাদীর না, বাদী এসে বলতেছে দখল আমার, সে আমার ফসল নিয়ে যায়, বিবাদী এসে বলতেছে দখল আমার, আমি তার আনতে যাবো কেন, আমার ফসলই তো আমি কেটে আনছি। তো এই অবস্থায় যদি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দখলটা মূলত কার এটাই সিদ্ধান্ত নিতে না পারে, তাহলে উনি কি করবেন? তো দখলটা কার তাই বুঝতেছে না, তখন ওনার জন্য কিছু করণীয় আছে, যে আপনার 146, 148 ইনকোয়ারি করতে পারে। এগুলা করে যদি আর 144 এর পার্থক্যটা কি আলোচনা করুন। What are the differences between 144 and 145? এই দুটোর পার্থক্য জানতে যেতে পারে। তো এখানে সেখানে আপনার কি কি বিষয় আসতে পারে, এই টপিকটা যদি আমি আলোচনা করতে যাই, তো 144 টাও আপনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের একটা দায়িত্ব, 145 টাও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের একটা দায়িত্ব, কিন্তু 145 টা মূলত ল্যান্ড আর ওয়াটার নিয়ে, ল্যান্ড এবং নিয়ে। তো ল্যান্ড এবং ওয়াটার নিয়ে যদি কোনো ডিসপিউট থাকে, এরকম শান্তিভঙ্গের পসিবিলিটি থাকে, সেক্ষেত্রে 145 ব্যবহার হয়। এবং ল্যান্ড এবং ওয়াটার বিশৃঙ্খলা এবং ইমিডিয়েট অ্যাকশন দেওয়ার প্রয়োজন হয় শান্তি শৃঙ্খলা রক্ষা করার স্বার্থে, যে কোনো টপিকসে, সেটা 144। আর এই দুইটা টপিকসে হলে 145। এখন এই ল্যান্ড এবং ওয়াটার, এই দুইটা বলতে আপনি কি কি বুঝেন সেটাও আপনার 145 এ ব্যাখ্যা দিয়ে দিছে। ল্যান্ড এবং ওয়াটার বলতে আপনি কি কি বুঝবেন, বিল্ডিং, মার্কেট, ফিশারি, ফসল, জমির ফসল, বাড়ির ভাড়া, এইগুলো যে কোনো টপিকসই হোক 144 হবে। 144 বলেন আর 145 আপনার একতরফা হতে পারে যদি ইমিডিয়েট অ্যাকশন প্রয়োজন হয়। যদি আপনার দেখা যাচ্ছে অপরপক্ষকে শোনা, সরি আমি ভুল বলছি, 144 টা একতরফা হতে পারে যদি ইমিডিয়েট অর্ডার প্রয়োজন হয় আর কি। আর 145 টা কিন্তু একতরফা না, অপরপক্ষকে শুনতেই হবে। আবার 144 টাও সবসময় যে একতরফা হবে তা না, বলছে যে উপযুক্ত যদি প্রয়োজন মনে করি আমরা, যে অপরপক্ষকে শোনার সুযোগ নাই, সময় নাই, 144 টাও একতরফা হতে পারে। 144 আপনার শুধুমাত্র 2 মাসের জন্য প্রযোজ্য হয়, 2 মাসের বেশি 144 বলবৎ থাকে না। এবং কিন্তু অপরদিকে 145 টা আপনার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত, ওই মালিকানা নির্ধারিত না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে। এরকম তো আপনারা ওই যে আমাদের বাজারে যে ভালো ভালো বই আছে, যে কয়টা আব্দুল হালিমের বলেন বা আরো ভালো ভালো
ভালো বই আপনাদের কাছে নিশ্চয়ই আছে। 144 145 এর পার্থক্যটা আপনারা ধরার চেষ্টা করবেন, আর 145 থেকে প্রবলেমেটিক নেচারের কোয়েশ্চেন হতে পারে সেটা ধরার চেষ্টা করবেন। তারা সেক্ষেত্রে আমি মনে করি অসুবিধা হবে না। জি শর্টলি বেসিক পার্থক্যগুলো বলেন দেখি, পয়েন্ট আকারে দুইটা বা তিনটা। হ্যাঁ, এই 144 এবং আমি তিনটাই বলছি, 145। চারটা বলে না। হ্যাঁ জি স্যার। এখন ধরতে না পারলে তো মুশকিল, কারণ আমাদের হিউজ টপিকস, হিউজ পড়াশোনা, তো রিপিট করা তো কঠিন হয়ে যায়। হ্যাঁ, ওকে, আপনারা দেখেন 144টা সরি স্যার, একটা জি স্যার। আর একটু মনোযোগী হবেন। 144টা আপনার এটার এমবিটা অনেক বড়, এটা সকল ক্ষেত্রে ব্যবহার হয় এই ল্যান্ড এবং ওয়াটার ব্যতীত। আর 145টা শুধুমাত্র ল্যান্ড এবং ওয়াটারের মধ্যে অন্তর্ভুক্ত হয়। এবং আপনার 144টা আপনার 140 সকল সংক্রান্ত নয়। আর অপরদিকে 144টা এরকম থাকবে না, শান্তি শৃঙ্খলা নষ্ট হতে পারে যে কোনো টপিক সম্পর্কে। 144 আপনার 2 মাসের জন্য প্রযোজ্য হয়। 145 আপনার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রযোজ্য হয়। আপনার 144 যেটা, এটা মেট্রোপলিটন এরিয়াতে ব্যবহার হয় না। আপনার অপরদিকে অন্যান্য এরিয়াতে হতে পারে, তো 144 মেট্রোপলিটন এরিয়াতে হবে না। এই তো 5টা 4-5টা হয়ে গেছে, আরো তো বিভিন্ন বই আছে, থ্যাংক ইউ স্যার। জি স্যার, জি স্যার, অবশ্যই। এইভাবে আপনারা গুছায় ফেলবেন ইনশাল্লাহ। তারপরে আমাদের সামনে যে টপিকটা আসবে, চার্জের কথা আমি বলেছিলাম আপনাদেরকে, যে চার্জ আসলে পরীক্ষায় আসবে কিনা আমি জানি না, কিন্তু চার্জটা কি আপনারা তো সবাই জানেন। চার্জটা হলো আপনার, চার্জ হলো আপনি মামলা যে শুরু করবেন বিচার করা, এই যে আপনার সিভিল মামলা, সিআর মামলা এবং জিআর মামলা দুটাই শুরু করলেন, মামলাটা সিআর বলেন এবং জিআর বলেন, যে কোনো একটা শুরু করে দিলাম। শুরু করে দেওয়ার পরে মানে ইনিশিয়েট করে দিলাম। ইনিশিয়েটের পরে মামলাটা কোর্টে যাবে বিচারের জন্য। বিচার করার জন্য প্রথমে দরকার হলো চার্জ ফ্রেম করা। তো সেই চার্জ ফ্রেমিং ছাড়া কোনো বিচারে শুরু করার কোনো সুযোগ নাই। তো এই চার্জটা আপনার হলো যে আসামি, যেহেতু ক্রিমিনাল মামলা, এটা আসামি সুনির্দিষ্টভাবে কয়টার সময় এবং কিভাবে অপরাধ করছে আপনার সেটা আপনার একটা কাগজে উল্লেখ করে তাকে পড়ায় শোনানো, এটার নামই হলো আপনার চার্জ। যে আপনার আসামি কয়টার সময় কোন জায়গায় এবং এবং কি ম্যানারে কিভাবে কোন ধারার অপরাধ করছে এটা পড়ে শোনানোর নামই চার্জ। আমি আপনাদের এই টপিকটা থেকে যেটা পরীক্ষার জন্য যদি আসে আর কি করতে বলবো, সেটা হলো 222, 223, 222 এবং 223, যে আপনার চার্জের মধ্যে কি কি থাকবে। একটা চার্জের যখন গঠন করবে বিচারক, সেখানে কি থাকবে, টাইম, প্লেস, পার্সন, ম্যানার। টাইম, প্লেস, পার্সন 222, এবং ম্যানার মানে কিভাবে অপরাধ করছে, কোন প্রক্রিয়া করছে, সেইটা হলো 223 বলা আছে। এখান থেকে এই দুটা দেখবেন। তারপরে আপনার চার্জ ধরেন বিচারক একটা চেঞ্জ করলো, ডিফেক্ট রয়ে গেছে, অথবা একটা দেখা এমন হতে পারে যে ডিফেক্ট না, আসলে একটা চার্জ গঠন করা, তার বিরুদ্ধে 3টা চার্জ গঠন করা যেত, 2টা করা হয়েছে, 5টা করা যেত, 3টা করা হয়েছে, আর একটা চার্জ গঠন করা হয় নাই কোন যে কোনো কারণেই হোক। তো 227টা হলো চার্জ কি চেঞ্জ করা যায়, অল্টার করা যায়, এই প্রশ্নের অ্যান্সার। মানে চার্জ গঠন করার পরে সেই চার্জ কি কখনো বাতিল করা যায়, মানে বাতিল মানে চেঞ্জ করা যায় কিনা। তো সেই প্রশ্নের অ্যান্সারটা আপনারা দিবেন 227 থেকে। হ্যাঁ, চার্জ গঠন করার পরে at any time before judgment, রায় দেওয়ার পূর্বে যে কোনো সময় আপনার চার্জ চেঞ্জ করে সেই চার্জের উপরে বিচার করার সুযোগ আছে। 227 এই অ্যান্সার দিচ্ছে। এই হলো চার্জ থেকে সেকেন্ড আইটেম। তারপরের আইটেম হলো 234, যে আপনার আসামিরা যখন রিপিটেড অফেন্ডার হয়, তো মানে একই ব্যক্তি একই ধরনের অপরাধ এক বছরে বহুত করে থাকে, এরকম যারা একই অপরাধ বছরে মাসে মাসে করে, বছরে বছরে করে, তো ওদের ব্যাপারে চার্জ গুলা কি, সবগুলো অপরাধ কি একসাথে বিচার করা যায় কিনা, এই একসাথে বিচার করা যায় কিনা, এই কনসেপ্ট থেকে সেকশন 234 এর উদ্ভব।
তো সেখানে বলছে যে এক জাতীয় অপরাধ যদি আপনার 1 বছরের মধ্যে অনেকগুলা করে, তাহলে সর্বোচ্চ 3টাকে একসাথে করে বিচার করা যাবে। সর্বোচ্চ 3টাকে একসাথে করে বিচার করার সুযোগ আছে। তো এটাও মানে খুব যে পরীক্ষার জন্য জরুরি তা না, এখানে পরীক্ষার জন্য জরুরি হবে প্রবলেমেটিক কোশ্চেন যদি মানে আসে আর কি। যেমন আপনার 236, 237 এই দুইটা থেকে প্রবলেমেটিক কোয়েশ্চেন হয়। 236 এবং 237 এই দুইটা থেকে প্রবলেমেটিক কোয়েশ্চেন হতে পারে। এখানে প্রবলেমেটিক কোয়েশ্চেনটা কিরকম, 236 যেটা সেখানে বলছে যে where it is doubtful what offense has been committed, আর 237 বলছে যে কোন একজন ব্যক্তিকে চুরির অপরাধের জন্য চার্জ গঠন করা হয়েছে, কিন্তু দেখা গেল সে আপনার রবারি করছে। এখন চুরির অপরাধে চার্জ গঠন করে রবারির জন্য শাস্তি দেওয়া যাবে কি না, আমি সেকশনটা না বলে মানে আমি মূল কথাটা একাডেমিক কথা না বলে আমি কিন্তু এক্সাম্পল দিয়ে কথাটা বলছি। 237 এর প্রশ্নটা খুবই ভাইটাল এবং এরকম প্রশ্ন পরীক্ষায় না হওয়ার কিছু না, হতেই পারে। কি বললাম, একজন ব্যক্তিকে একটা অপরাধের জন্য চার্জ গঠন করা হয়েছে, অন্য অপরাধ তার বিরুদ্ধে প্রমাণ হয়ে গেছে। এখন যে ভিন্ন অপরাধ যেটাতে চার্জ করা হয়েছে সেটা প্রমাণ না হয়ে ভিন্ন অপরাধ প্রমাণ হয়েছে, সে ভিন্ন অপরাধের প্রমাণ হইলে শাস্তি দেওয়া যাবে কিনা। 237 সুনির্দিষ্টভাবে অ্যান্সার দিয়েছে যে অপরাধ প্রমাণ হবে তার বিরুদ্ধে সেই অপরাধে শাস্তি দেওয়া যাবে। চার্জ গঠন করা হয় না এই অপরাধে, এই অজুহাতে তাকে অব্যাহতি মুক্তি দেওয়ার সুযোগ নাই। বুঝতে পারছেন সবাই? এবং আমি এক্সাম্পল দিয়ে বলছি যে আপনার চুরির অপরাধে চার্জ করা হয়েছে, পরবর্তীতে রবারি ধরা পড়ছে। তো সুতরাং এখানে আপনার অসুবিধা নেই। আবার তবে এটা এরকম মনে করা দরকার নাই যে আপনি ধরেন কিভাবে বোঝাই, কিডন্যাপিং ফর এক্সাম্পল, কিডন্যাপিং এর চার্জ গঠন করা হয়েছে, আপনি কাউকে কিডন্যাপ করে নিয়ে গেছেন, এই অপরাধের বিচার হচ্ছে। এখন বিচার হইতে হইতে প্রমাণ হয়ে গেছে চুরি, যে কোনো কারণে হোক সাক্ষ্যের মাধ্যমে প্রমাণ হয়ে আসছে এখানে কিডন্যাপিং হয় নাই, চুরির ঘটনা ঘটছে। এই মামলায় চুরির জন্য শাস্তি দেওয়া যাবে কি না বলেন তো কেউ? কিডন্যাপিং এর চার্জ প্রমাণ হয়েছে থেফট, এখন থেফটের জন্য পানিশমেন্ট দেওয়া যাবে কি না, কেউ একজন? যাবে স্যার, যাবে স্যার। সবাই বলতেছে জি জি স্যার। না, যাবে না। অ্যান্সার হলো যাবে না। তাহলে চুরির উপর চুরির চার্জ করে না কেন, এই ব্যাপারটা যারা ধরতে পারে তারাই হলো পরীক্ষায় বের হয়ে আসে, প্রবলেমটার অ্যান্সার হয়ে যায়। তো এই ব্যাপারটার অ্যান্সার আপনার কোথায় দেওয়া আছে জানেন? 237 এর যে সেকশনটা আছে 3 নাম্বার লাইনে বলছে যে হুইচ হি মাইট হ্যাভ বিন চার্জড, মানে আমি বলতে চাচ্ছি যে একটা অপরাধ হয়েছে, আপনারা পড়ছেন না, আমি পড়াইছি না আপনাদেরকে প্যারাল কোডে, যে চুরি, এক্সটর্শন, রবারি, ড্যাকোইটি এগুলো মোটামুটি কাছাকাছি না? একটা উপাদান চেঞ্জ হলে আপনার দেখা যায় যে এটা চুরি থেকে রবারিতে চলে যাচ্ছে, মানে তার বিরুদ্ধে চুরি অথবা রবারি যে কোনো একটা অপরাধ হবে আর কি, সমমানের মানে সম ক্যাটাগরির, সেম নেচারের অফেন্স যেগুলো আছে সেগুলোর মধ্যে কোনো একটা চার্জ গঠন করা হয়েছে, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে সেম নেচারের মধ্যে যেটা চার্জ গঠন করা হয়েছে সেটা প্রমাণ হয় নাই, ওই সেম নেচারের আরেকটা প্রমাণ হয়েছে, ওই সেম নেচারের আরেকটা প্রমাণ হইলেই তাকে পানিশমেন্ট দেওয়া যাবে। ডিফারেন্ট নেচার যেটা এই মামলার কোনো টপিকস এর মধ্যেও পড়ে না, এই মামলায় কোনোভাবে প্রাসঙ্গিক না, সেটাতে দেওয়া যাবে না। সেজন্যই আপনার 237 এর 3 নাম্বার লাইনে বলছে ডিফারেন্ট অফেন্স, এটা ডিফারেন্ট অফেন্স প্রমাণ হয়েছে, ফর হুইচ হি মাইট হ্যাভ বিন চার্জ, যেটার জন্য চার্জ গঠন করা যেত, আসলে করা হয় নাই আর কি, আসলে করা হয় নাই কেন সেটা তো ভিন্ন টপিক। তো এবার কি ধরতে পারছেন? তো মানে মোটামুটি আপনারা যদি 237 এর ইলাস্ট্রেশনটা দেখেন তাহলে আরো সহজে বুঝতে যাবেন। এখানে ডিফারেন্ট একটা এক্সাম্পল যদিও দেওয়া আছে, আরো সহজ করে বলা আছে আর কি।
যে আপনার ওই যে ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট, মিসঅ্যাপ্রোপ্রিয়েশন, চুরি ডাকাতি সবগুলোই তো চোরাই মাল। আপনাদেরকে পড়াইছিলাম না যে 410 থেকে কোনগুলো চোরাই মাল? 5টা আইটেম, 5টা উপায়ে অর্জনকৃত সম্পত্তি হলো চোরাই মাল। তো সেই সম্পর্কে একটা প্রবলেম দিছে আর কি ইলাস্ট্রেশনের মধ্যে। আমি যে প্রবলেমটা বলছি ওইরকম করে আর কি। তো যে প্রবলেমই হোক না কেন, তাহলে কি শিখলাম আমরা? এক জাতীয় অপরাধ যেগুলা থাকে সেগুলোর মধ্যে মানে যে অপরাধগুলোর চার্জ গঠন করা যেগুলো আসলে গঠন করা হয়েছে একটা বিষয়ে, কিন্তু প্রমাণ হয়েছে ওই বাকিগুলোর যে কোনো একটা। আন্দাজে যে কোনো একটা প্রমাণ হয়ে গেলেই হবে না, সেটার জন্য তার ভিন্ন প্রক্রিয়া আছে। তাহলে এখানে আপনার তাকে সাজা দেওয়া যাবে না যেহেতু সেম নেচারের না বা চার্জ গঠন করার সুযোগ ছিল না। কারণ আপনি দেখেন কিডন্যাপিং এর মামলায় কোনোভাবে চুরির টপিকটা আসে না, বা এটা সেম নেচারের না, বা এটা এই মামলায় চার্জ গঠন করার কোনো সুযোগও ছিল না, বা চিন্তার মধ্যেও আইন প্রণেতা থাকার কথা না, এরকম। তো এখানে আপনার চার্জ থেকে আমি কিন্তু বলতেছিলাম যে চার্জটা খুব বেশি ইম্পর্টেন্ট না। বইয়ের অনুবাদে লেখা এই আছে, কথা বইয়ের যে অনুবাদ সেখানে লেখা চার্জ আছে গঠন চার্জ থেকে ইম্পর্টেন্ট না এই কথা বলার পরেও কিন্তু আমি যে টপিকগুলো পড়াইলাম এখান থেকে প্রশ্ন হওয়াটা কিন্তু অস্বাভাবিক কিছু না। কি 222, 23, 27, 236, 37, 236, 37 থেকে আপনার প্রবলেমেটিক কোশ্চেন আশা করা যায় আসবে আর কি, যদি আসে। এগুলো 237 এবং 38 এর ব্যাপার। এখানে নিশ্চয়ই কারো প্রশ্ন থাকার কথা না। এখন আমি আপনার যে ট্রায়াল প্রসিডিউরটা সংক্ষেপে বলে দিতে চাই আপনাদেরকে। আপনার ট্রায়াল কিভাবে পরিচালিত হয়, এই প্রশ্নটা আপনার বার কাউন্সিলের পরীক্ষায় আপনাদেরকে প্রথম ক্লাসে বলেছি যে সিআরপিসি আজকে আমরা পড়ছি, সিআরপিসি বিগত 5 বছরের প্রশ্ন সামনে নেন, দেখবেন যে কোন প্রশ্নটা আসতেছে কোন প্রশ্নটা আসতেছে না। সেখানে দেখবেন যে আপনার ট্রায়াল প্রসিডিউরটা এটা হতে পারে ম্যাজিস্ট্রেট ট্রায়াল, হতে পারে সেশনস ট্রায়াল, এটা আপনাকে লিখতে বলে। ট্রায়াল টোটাল প্রসিডিউরটা ম্যাজিস্ট্রেটের মামলা চার্জ ফ্রেমিং থেকে শুরু করে একদম সেন্টেন্স বা আপনার যেটাই বলি অর্ডার পর্যন্ত, সেই অর্ডারটা খালাসও হতে পারে আবার কনভিকশনও হতে পারে। তো এই ট্রায়ালটা পড়াইতে যে আমাদের সামনে যে টপিকসটা আসে সেটা হলো ট্রায়ালটা কোথায় হয়, কয় জায়গায় হয়। ট্রায়াল বিফোর ম্যাজিস্ট্রেট, ট্রায়াল বিফোর সেশনস কোর্ট, দুই জায়গায় হয় আমাদের ট্রায়াল, আপনারা সবাই জানেন। ম্যাজিস্ট্রেট কোর্টে এবং সেশনস কোর্টে ট্রায়াল হয়ে থাকে। তো ম্যাজিস্ট্রেট কোর্টের ট্রায়াল থেকে সেশনস কোর্টের ট্রায়ালটা বেশি ফর্মাল হয়, একাডেমিক হয়। আর ম্যাজিস্ট্রেট কোর্টের ট্রায়ালের প্রক্রিয়াটা কম্পারেটিভলি আপনার ইনফর্মাল হয়। মানে ইনফর্মাল হয়ে যায় তা না, কিন্তু সেশনসের চেয়েও কিছু ফর্মালিটিস কম থাকে। সেজন্য আমরা ট্রায়াল বিফোর ম্যাজিস্ট্রেটস, ট্রায়াল বিফোর ম্যাজিস্ট্রেটস কিভাবে সংগঠিত হয়, কোনটার পরে কোনটা হয় সেটা প্রথমে দেখবো, তারপরে দেখবো ট্রায়াল বিফোর সেশনস কোর্ট যেটা 265 এ আছে। তো আমাদের ম্যাজিস্ট্রেটের সামনে যে ট্রায়ালটা হয় সেটার প্রক্রিয়াটা 241 থেকে শুরু করছে। 241 ক্যাপিটাল এ থেকে আমরা বলেছি 247 পর্যন্ত করব। মূলত 245 পর্যন্তই হলো ট্রায়াল প্রসিডিউর, বাকিটা হলো ভিন্ন টপিকস, ভিন্ন একটা ব্যাপার। তাহলে প্রথমে ট্রায়ালের প্রথম ধাপই হলো চার্জ ফ্রেমিং করা। আর চার্জ ফ্রেমিং করতে যেয়ে আরেকটা টপিক চলে আসে, সেটা নাম হলো ডিসচার্জ। চার্জ ফ্রেমিং আসামির বিরুদ্ধে আপনি চার্জ ফ্রেম করেন তাহলে তো মামলা শুরু হয়ে গেল। আর যদি চার্জ ফ্রেম না করেন তাহলে কি হবে? ডিসচার্জ হবে। তো চার্জ মানে হলো অব্যাহতি। আপনারা এখানে যারা আছেন আমি 3টা টার্ম বলবো, আগামী ক্লাসে আপনারা আমাকে 3টা টার্মের পার্থক্য বলবেন। সেটা কি? রিলিজ, ডিসচার্জ, অ্যাকুইটাল। রিলিজ, ডিসচার্জ, অ্যাকুইটাল। এই 3টা আমি এখানে লিখে দিলাম, আপনারা নোট নিতে পারেন। রিলিজ, ডিসচার্জ এন্ড অ্যাকুইটাল, এই 3টা কোথায় কোথায় আছে এবং এই 3টার বেসিক পার্থক্য কি, 3টা দিয়ে আপনি কি বুঝেন, এই 3টা সম্পর্কে শর্ট নোট আলাদা আলাদা যতটুকু পারেন, যতটুকু পারেন, 1 লাইন 2 লাইন 5 লাইন 10 লাইন। তো আগামী ক্লাসে আমি এটা আপনাদেরকে
জিজ্ঞেস করতে চাই এবং আশা করবো এটা সবাই বলতে পারবেন। তো তাহলে আমরা এখানে আছি যে জায়গায় 241 ক্যাপিটাল এ ডিসচার্জ when accused shall be discharged, কখন ওই চার্জ করতে যায় ডিসচার্জ করা হয় মূলত, বা ডিসচার্জ করতে যায় চার্জ করা হয় না। হ্যাঁ, তো আপনার এখানে পরীক্ষার প্রশ্নটা ওই চার্জের সাথে মিলে এখান থেকে আসতে পারে যে এটা খুবই ভাইটাল কোয়েশ্চেন, যে চার্জ ফ্রেমিং এর সময় আপনার বা ডিসচার্জের সময়, এভাবে বললে বেশি ভালো হয়, ডিসচার্জের সময় আসামির পক্ষের ডকুমেন্টস দেখা যাবে কিনা, দেখতে পারলে কতটুকু দেখা যাবে। দেখা যাবে মানে আমি বলতে চাচ্ছি বিবেচনায়, যে আসামিকে ডিসচার্জ করতে যায় কাগজপত্র কতটুকু দেখা যাবে। ধরেন আসামি বললো স্যার আমি অপরাধ তো করি নাই, ঘটনার দিন আমি রাজশাহী ছিলাম, এই যে আমি রাজশাহী ছিলাম আমার হোটেল ভাড়ার রিসিট, এবং আমি এই যে বাসে করে রাজশাহী গিয়েছিলাম, এই যে আমার বাসের টিকিট, এই কাগজগুলো না প্লি অফ এলিভি। প্লি অফ এলিভি সম্পর্কে আপনারা সবাই জানেন যে ভিন্ন স্থানে অবস্থান। সে বলতে যাচ্ছে আমি অপরাধ করি নাই, আমি ঘটনার দিন উপস্থিতি ছিলাম না, অপরাধ করা তো দূরের কথা। এই যে সে প্লি অফ এলিভি নিল, এই যে কাগজপত্র গুলা চার্জ হিয়ারিং এর দিন ডিসচার্জ হিয়ারিং এর দিন দিল, এগুলা বিবেচনায় নেওয়ার সুযোগ আছে কি নাই? এই প্রশ্নের ক্লিয়ার কাট অ্যান্সার হলো এগুলা বিবেচনায় নেওয়ার কোনো সুযোগ নাই। প্লি অফ এলিভি, আপনি ঘটনাস্থলে ছিলেন না, রাজশাহীতে ছিলেন, এগুলো আপনি ট্রায়ালে প্রমাণ করবেন। দিস আর ম্যাটার অফ ট্রায়াল। এখন তাহলে সুনির্দিষ্টভাবে প্রশ্ন হলো ডিসচার্জ হিয়ারিং এর সময় কি কি দেখা যাবে, ম্যাজিস্ট্রেট ডিসচার্জ হিয়ারিং এর সময় কি কি দেখতে পারবে? এক নাম্বার রেকর্ড অফ দ্য কেস, দুই নম্বরে ডকুমেন্ট সাবমিটেড দেওয়া রয়েছে। কি বললাম? রেকর্ড অফ দ্য কেস এবং দুই নম্বরে হলো আপনার ডকুমেন্টস। কেউ কি আপনার, হ্যাঁ এটা কি আমরা আরেকবার বলবো আপনাদেরকে যে আপনারা স্যার কোন ডকুমেন্ট দেখা যাবে? জি স্যার, আরেকবার বললে ভালো হয়। ওকে, কি বললাম? রেকর্ড অফ দ্য কেস, ডকুমেন্ট সাবমিটেড উইথ রেকর্ড। তাহলে কি কি দাঁড়াইলো? যে আপনি আসামিকে ডিসচার্জ দিবেন কি দিবেন না, সে ঘটনাস্থলে ছিল না, সে অন্য জায়গায় ছিল, এই ব্যাপারগুলো আপনি এই পর্যায়ে বিবেচনা নেওয়ার সুযোগ নাই। তাহলে কি ডিসচার্জ কি তাহলে কোনো মামলায় হবে না? হ্যাঁ, কোনো মামলায় ডিসচার্জ হইতে পারে। তাহলে যদি ডিসচার্জ দিতে চায় ভিত্তিতে দিতে হবে। কোন কাগজগুলো দেখে আমি ডিসচার্জ দেওয়ার চিন্তা ভাবনা করবো, সেটা হলো রেকর্ড অফ দ্য কেস। এখন এই রেকর্ড অফ দ্য কেস বলতে আপনি কি বুঝেন? রেকর্ড অফ দ্য কেস বলতে আপনার যদি জিআর মামলা হয়, ওই যে আপনার এজাহার, এফআইআর, চার্জশিট, আপনার যে সিডি, কেস ডায়েরি 164, 161, এই সবই তো রেকর্ড। এই রেকর্ড আপনি দেখতে পারেন। আর এই রেকর্ডের সাথে আপনার কিছু ডকুমেন্ট জমা থাকতে পারে। যেমন ধরেন আপনার একটা ফর এক্সাম্পল কি বলে ওটার নাম কি, মেডিকেল সার্টিফিকেট, এটা একটা ডকুমেন্টস ওই রেকর্ডের সাথে আপনার চার্জশিটের সাথে পুলিশ এটা দিয়ে দিছে। এরকম আপনার পোস্টমর্টেম রিপোর্ট, যে কোনো এক্সপার্ট রিপোর্ট, যে অন্য যেই সব ডকুমেন্টস আপনার ওই থানার মাধ্যমে কোর্টে উপস্থাপিত হয়েছে বা সরাসরি কোর্টে কোনো পক্ষ জমা দিচ্ছে রেকর্ডের অংশ হিসেবে, মামলা শুরু যেটা দিয়ে হয়েছিল সেটার অংশ হিসেবে, সেই সমস্ত ডকুমেন্টস বলতে এখানে আপনার ওই যেটা বললাম ইন্ডিভিজুয়াল, যেমন আপনি একটা গাড়ির টিকিট দিলেন বা হোটেল ভাড়ার টিকিট দিলেন, রিসিট দিলেন, সেগুলো হবে না। ওই রেকর্ডের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত এমন কোন ডকুমেন্ট। তাহলে এখান থেকে প্রশ্নটা ক্লিয়ার। ডিসচার্জের সময় কোন কোন বিষয় দেখা যাবে? এই দুটা দেখা যাবে। কোনগুলা দেখা যাবে না? এই দুটার বাইরে কিছুই দেখা যাবে না। এক্সাম্পল দিতে চাইলে যেমন প্লি অফ এলিভি। প্লি অফ এলিভি এটা মানে কি, আসামি ভিন্ন স্থানে অবস্থান করছিল ঘটনার সময়, এটা আপনার ট্রায়ালের সময় দেওয়া, ডিসচার্জ হিয়ারিং এর সময় দেওয়া যাবে না, এটা আপনার ট্রায়ালে দিতে হবে। এবং এই দুইটা জিনিস, রেকর্ড আর ডকুমেন্টস, এই দুইটা জিনিস বিবেচনা করে এবং বাদী বিবাদী পক্ষকে শোনার পরে যদি ম্যাজিস্ট্রেট মনে করে
যে তার বিরুদ্ধে চার্জটা হলো গ্রাউন্ডলেস, যার বিরুদ্ধে চার্জটা হবে গ্রাউন্ডলেস। তো ধরেন আপনার গ্রাউন্ডলেসটা কিরকম হতে পারে, মানে এখানে একটা এক্সাম্পল যদি দেই আমি, যে চার্জ তার বিরুদ্ধে না করে তারে আমরা ছেড়ে দিব। কেমন? ধরেন মামলায় তাকে অভিযুক্ত করা হয়েছে, আজকে ডিসচার্জ হিয়ারিং এর দিন, সমস্ত কিছু দেখা যাচ্ছে, পাশাপাশি এটাও দেখা যাচ্ছে আসামির বয়স হলো গিয়ে 17 বছর, বা আপনার মাইনর আসামি আর কি, মাইনর, সরি 17 বছর আমি বলি নাই, বলতে যাচ্ছি না, আমি বলতে চাচ্ছি তার বয়স হলো গিয়ে 9 এর নিচে, তার বয়স হলো 8। এখন আপনারা জানেন নাথিং ইজ এন অফেন্স হুইচ ইজ ডান বাই আ পারসন আন্ডার এজ অফ 9। এখন সবকিছু ঠিক আছে, সে আঘাত করছে, সবকিছু করছে চার্জ করার মতোই, কিন্তু আপনার এই তার 8 বছর বয়স হওয়ার কারণে এই মামলায় তাকে তো পানিশমেন্ট দেওয়ার কোনো সুযোগ নাই। আর এই মামলা এটা গ্রাউন্ডলেস হবে। এই মামলায় আলটিমেটলি কোনোই আমার আইনের যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেট অনুযায়ী ওর বিরুদ্ধে কোনো শাস্তি দেওয়ার সুযোগ নাই। সুতরাং এটা বিচার করা আপনার কোনো মানে হবে না। এই ধরনের আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম আর কি, যে আপনার কখন আপনার ডিসচার্জ হবে। একদম টোটালি একটা মানে গ্রাউন্ডলেস, টোটালি একটা মানে ব্যর্থতা হবে, মানে একটা কি বলে বৃথা পরিশ্রম হবে যদি এই মামলায় আমরা সাক্ষ্য গ্রহণ করি। এরকম সিচুয়েশনে গ্রাউন্ডলেস মনে করে আপনার ডিসচার্জ করে দিতে পারে, এবং কেন ডিসচার্জ করলো সে সুনির্দিষ্ট রিজনটা আপনার সে অর্ডারে লিখতে হবে। যেমন এখানে আমি বলছি এক্সাম্পল হিসেবে, সে হলো একজন 9 বছর 8 বছরের বাচ্চা ছেলে, এবং আইনের বিধান হলো যে 8 বছর 9 বছরের নিচে কেউ অপরাধ করে সেটা অপরাধী হয় না, সেখানে তার বিরুদ্ধে চার্জ করা তো একদমই একটা মানে গ্রাউন্ডলেস। একটা এক্সাম্পল দিলাম আর কি জাস্ট, যে আপনার কখন আপনার ডিসচার্জ হতে পারে, একদম গ্রাউন্ডলেস। তো কিন্তু সম্ভাবনা আছে, করতে পারে, হ্যাঁ, সেটা ট্রায়াল হইতে হবে, ডিসচার্জ হবে না। ট্রায়াল হয়ে সেখানে প্রমাণ হোক যে সে এটা করে নাই বা করতে পারে না। ওকে, তাহলে আমার 241 থেকে যদি ডিসচার্জের সুযোগ থাকে এই বিষয়গুলো বিবেচনা ডিসচার্জ হয়ে যাবে। আর যদি ডিসচার্জের সুযোগ না থাকে 242 তে তার বিরুদ্ধে চার্জ গঠন হয়ে যাবে। চার্জ কিভাবে গঠন করতে হবে, চার্জে কি কি থাকবে, সেগুলো আমরা 222 এবং 223 থেকে কিছুটা দেখার চেষ্টা করেছি, আপনারা দেখেছেন। এখন এই চার্জ হিয়ারিং এর দিন আরেকটা ঘটনা ঘটে। হ্যাঁ, আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে আনুষ্ঠানিকভাবে তাকে শোনানো হয়, আপনার বিরুদ্ধে পেনাল কোডের 379 ধারার অপরাধের চার্জ গঠন করা হয়েছে, আপনি কি নিজের দোষ স্বীকার করেন অথবা স্বীকার করেন না, এই প্রশ্নটা জিজ্ঞেস করা হয় আসামিকে। এই টপিকসটা পাওয়া যাবে আপনার সেকশন 243-এ। 243-এ এই টপিকটার অ্যান্সার পাওয়া যাবে। তো আসামিকে ওই চার্জ গঠন করার সাথে সাথে তাকে জিজ্ঞেস করা হয়, সে যদি আপনার স্বীকার করে আমি অপরাধ করছি ওই চার্জ গঠন করার সময়ে, তাহলে ওই তার অ্যাডমিশনের ভিত্তিতে, তার স্বীকারোক্তির ভিত্তিতে তাকে সাথে সাথেই পানিশমেন্ট দেওয়া যাবে, যে পানিশমেন্ট আইনে নির্ধারণ করে দেওয়া আছে 1 বছর 2 বছর 3 বছর পর্যন্ত। তাই এটাকে বলে আপনার কনভিকশন অন অ্যাডমিশন, মানে অন অ্যাডমিশন সে দোষ স্বীকার করে নেওয়া আর কি। তো আবার অনেকে বলতে পারেন যে আসামি যখন 164 দেয়, তাহলে 164 দিয়ে চার্জের দিন, চার্জ হিয়ারিং এর দিন 164 দিয়ে পানিশমেন্ট দিয়ে দেয়। না, দেওয়া যাবে না, কারণ এটা 164 এটা একটা এভিডেন্সেস, এটা আপনার ট্রায়ালে প্রমাণ হবে, এটা চার্জে এগুলা বিবেচনার সুযোগ নাই, এবং সেটা নিষিদ্ধ অর্ডিনারিতে নিষেধই করা আছে। 164 দিয়ে তাকে মানে পানিশমেন্ট দেওয়া যাবে, ডিসচার্জের জন্য বিবেচনা করা যাবে 164, যেহেতু এটা রেকর্ড ডকুমেন্ট সাবমিটেড উইথ রেকর্ড। কিন্তু এখানে এই আসামি স্বীকার করছে অপরাধ, 164 বলছে, সেই জন্য আমি চার্জ হিয়ারিং এর দিন শাস্তি দিয়ে দেবো তা না। চার্জ হিয়ারিং এর দিন আনুষ্ঠানিকভাবে তাকে জিজ্ঞেস করা হবে, সে যদি স্বীকার করে মৌখিকভাবে ফরমালি, তাহলে তাকে 243 তে শাস্তি দেওয়া যাবে। আর যদি স্বীকার না করে তাহলে তার বিরুদ্ধে নেক্সট সাক্ষ্য গ্রহণ করার ব্যবস্থা গ্রহণ করা। তা আপনারা জানেন যেটা 244-এ বলা আছে, যখন সে অ্যাডমিশন করবে না তখন সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়। তো প্রথমে আমাদের দেশে প্রসিকিউশন 1 2 3 5 করে তাদের সাক্ষ্য দেয়, আসামি পক্ষ জেরা করে, তারপর আসামি পক্ষ প্রসিকিউশন পক্ষের সাক্ষ্য শেষ হয়ে গেলে আসামি পক্ষ সাক্ষ্য
এবং আসামি পক্ষ 244 কে একজন একটা আর্গুমেন্ট স্টেট করে আর্গুমেন্টের বিধান আমার সিআরপিসি তে না, বাস্তবে আমরা করে থাকি। সে আর্গুমেন্ট হোক বা না হোক, এর শেষে আসামি পরীক্ষা শেষে বিচার আসতে পারে, অথবা আপনার আপনার শাস্তি আসতে পারে, খালাসও আসতে পারে, শাস্তি আসতে পারে। খালাস হলে তো খালাসি, আর শাস্তি আসলে কিরকম শাস্তি আসবে? শাস্তি হলো অপরাধের নেচার এবং ফিচার অনুযায়ী বিবেচনায় যতটুকু প্রয়োজন ততটুকু পরিমাণে শাস্তি দিয়ে দেবে। তাহলে আমরা সংক্ষেপে কি দেখলাম? ম্যাজিস্ট্রেট কোর্টে চার্জ হিয়ারিং এর মাধ্যমে মামলা ট্রায়াল শুরু হয়, সেখানে দুইটা বিষয় বিবেচনায় নিয়ে ডিসচার্জ হতে পারে, এর বাইরে অন্য কিছু টপিকস বিবেচনা নেওয়ার সুযোগ নাই। যদি আপনার চার্জ ডিসচার্জ না হয়, চার্জ গঠন হয়ে যাবে, চার্জের দিন তাকে জিজ্ঞেস করা হবে অপরাধ স্বীকার করে কিনা। 243-এ অপরাধ স্বীকার করে, তার পানিশমেন্ট হয়ে যাবে সাথে সাথে। আবার এমন হতে পারে সে অর্ধেক স্বীকার করে অর্ধেক করে না, সেটাও বাস্তবতা এরকম হয় আর অনেক সময়। তো তখন সেটা আপনার ট্রায়ালে নিয়ে যাওয়া হয়, পুরোটা ট্রায়ালের মাধ্যমে বাকিটা বের হয়ে আসে। আর কারণ বাকিটুকু অংশের জন্য তো ট্রায়ালে যেতেই হয়, বাস্তবতা আর কি। আর যদি আপনি সে অপরাধ স্বীকার না করে, তাহলে আমরা রেগুলার সাক্ষ্যের জন্য উপস্থাপন করে ফেলি 244 অনুযায়ী। সাক্ষ্য গ্রহণ শেষে আর্গুমেন্টের কোনো ব্যাপার আইনে নাই, বাস্তবে আছে, সেটা পরীক্ষায় লেখা দরকার নাই। তারপরে 245 অনুযায়ী একটা সিদ্ধান্ত হয়ে যায়, জাজমেন্ট হয়ে যায়, সেটা অ্যাকুইটাল হতে পারে, সেন্টেন্স হতে পারে। এই হলো আপনার ম্যাজিস্ট্রেট কোর্টে ট্রায়ালের ব্যাপার। আর অপরদিকে আপনি সেশনস কোর্টের যে ট্রায়ালটা, সেটা দেখবেন এটার চেয়ে একটু ডিফারেন্ট মানে কনসেপ্ট একই, বিষয় একই, ফর্মালিটিসটা দেখবেন একটু ডিফারেন্ট। কিরকম? আপনার যদি আমরা এখন দেখে ফেলি যে ট্রায়াল বিফোর দ্য কোর্ট অফ সেশনস, সেটা যদি আমরা খুলতে যাই, দেখবো যে 265 এ থেকে 265 এল পর্যন্ত অনেকগুলো ধাপ, যেটা আপনার ম্যাজিস্ট্রেট কোর্টে এতগুলো ধাপ ছিল না। এই জন্যই এই সেশনস কোর্টে ধাপ বেশি, স্টেজ বেশি, আর ম্যাজিস্ট্রেট কোর্টে ধাপ কম। এই জন্য ম্যাজিস্ট্রেট কোর্টে কম্পারেটিভলি ইনফর্মাল, আর সেশনস কোর্টেরটা কম্পারেটিভলি ফর্মাল। তো সেশনস কোর্টের ট্রায়ালটা কিভাবে হয়? প্রথমেই 265 ক্যাপিটাল এ, সেখানে বলছে সেশনস কোর্টের ট্রায়াল সাধারণত পাবলিক প্রসিকিউটর পরিচালনা করে। প্রসিকিউশন শ্যাল বি কন্ডাক্টেড বাই পিপি, পাবলিক প্রসিকিউটর ট্রায়ালটা পরিচালনা করে। সেখানে আপনারা জানেন না আমাদের দেশের বিচার ব্যবস্থা কি অ্যাডভার্সারিয়াল না ইনকুইজিটোরিয়াল? কেউ একজন অ্যানসার দেন তো ভাই। অ্যাডভার্সারিয়াল। হ্যাঁ, অ্যাডভার্সারিয়াল মানে জজ সাহেব হলো আম্পায়ার, দুই পক্ষ আপনার খেলাধুলা করবে মাঠে, জজ সাহেব আম্পায়ার, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে থামাই দিবে, ফাউল ধরবে, জরিমানা করবে, উনি কোনো মানে সিদ্ধান্ত দিবেন না। দুজন যিনি কৌশল করে আগায় থাকবেন, হ্যাঁ, দেখা যাবে যে বিচারক তার পক্ষে রায়টা দিয়ে দিল। এটাই হলো অ্যাডভার্সারিয়াল সিস্টেম। এই অ্যাডভার্সারিয়াল সিস্টেমের ট্রায়ালে এই পিপি সাহেব হলো এই অ্যাডভার্সারিয়াল সিস্টেমটাকে পরিচালনা করে। ওপেনিং মানে আমি আজকে মামলা ট্রায়াল শুরু করলাম, মামলা ওপেন করলাম, এই বক্তব্যগুলা ম্যাজিস্ট্রেট কোর্টে আসে না, কিন্তু সেশনস কোর্টে এরকম ফর্মালি মামলা ওপেনিং এর ব্যাপার থাকে। তো পিপি যিনি মামলায় সংশ্লিষ্ট পিপি থাকে, পিপি সাহেব মামলাটা ওপেন করে এবং ওপেন করে ব্রিফ স্টেটমেন্ট অফ দ্য কেস, ঘটনাটা সম্পর্কে 2 মিনিটে বা 5 মিনিটে বা 10 মিনিটে আলোচনা করে মানে বিচারককে বলে এই হলো ঘটনা, এইভাবে সেই ঘটনাটা ঘটাইছে, এটা একটা অপরাধ, সুতরাং এটা তার বিরুদ্ধে এরকম চার্জ গঠন করা হয়েছে, এই অপরাধ সে করছে, তার বিরুদ্ধে এরকম অপরাধের চার্জ গঠন করা প্রয়োজন এবং এটা শাস্তি হওয়া প্রয়োজন। এরকম একটা ওপেনিং স্টেপে এবং করে ফেললে মামলা ওপেন হয়ে গেল। এই ওপেন হয়ে যাওয়ার পরে
চার্জ গঠন করে সামনে পাঠিয়ে দেবে ট্রায়ালের জন্য। তাহলে 265 সিতে হলো ডিসচার্জ হিয়ারিং, আর ডিসচার্জ যদি না করেন তাহলে 265 ডিতে হলো ফ্রেমিং অফ চার্জ, চার্জ গঠন করে দেবে। তো চার্জ যদি চার্জ কিভাবে গঠন করতে হবে 222-23 এর কথা আমি আপনাদেরকে আগে শুনিয়েছি। তারপরে 265 রিতে তাকেও জিজ্ঞেস করা হবে আপনি স্বীকার করেন কিনা। যদি দুঃস্বীকার করা হয় ওই আগের মতোই মিউট করনি কেন? হ্যাঁ আপনারা মিউট করে দেন। হ্যাঁ আর আপনারা নিজেরা কথা বলতে চাইলে আপনারা মেসেজ দিতে পারেন। তো হ্যাঁ ও যাকে মেসেজ দিতে চান তাকে সিলেক্ট করে ওনাকে মেসেজ দিয়ে দেন, তাহলে আপনার কথা বলা হয়ে গেল। তাহলে এই পর্যায়ে আমরা আছি 265 ই গিলটি প্লির ব্যাপারটা। যদি সে দুঃস্বীকার করে আদালতে তাহলে সাথে সাথে পানিশমেন্ট, দুঃস্বীকার না করলে নেক্সট স্টেজে চলে যাবে। নেক্সট স্টেজ কি 265 এফ প্রসিকিউশন এভিডেন্সের জন্য ডেট ঠিক করা হবে, রাষ্ট্রপক্ষ দিতে থাকবে। এইভাবে রাষ্ট্রপক্ষ তার সাক্ষ্য প্রমাণ দিবে, তারপরে আসামি পক্ষ দিবে, তারপরে আমি আগে যেটা বলছিলাম 342 দ্বারাই আসামির পরীক্ষা হবে, তারপরে আপনার আর্গুমেন্ট হবে, তারপরে একটা সিদ্ধান্ত হবে। সেই সিদ্ধান্তটা কি অ্যাকুইটালও হতে পারে, আপনার পানিশমেন্টও হতে পারে। এটা হলো আপনার ট্রায়াল। এবং এখানে যদি প্রশ্ন হয় না ট্রায়াল বিফোর ম্যাজিস্ট্রেট, ট্রায়াল বিফোর সেশনস, এটা কিন্তু আপনার ব্রড কোয়েশ্চেন। হ্যাঁ এটা আপনার মুখস্থ বলেন, আর আমি যে গল্প আকারে বলতেছি আপনাদেরকে, এই গল্প আকারে আপনাকে লিখে যেতে হবে সেকশনটা রেফার করে করে। তো এই ধরনের প্রশ্ন লেখলে নাম্বার কম পাওয়া যায় আর কি, ফ্ল্যাট কোয়েশ্চেন। তবে অন্যগুলো যদি নাই পারেন তাহলে আপনি কি না লিখে পারবেন? অন্যগুলো পারেন না এটাও লিখবেন না, তা কি হয়? অবশ্যই লিখবেন। তো এটা আসলে আপনারা পারবেনও, আমি আশা করি অবশ্যই পারবেন আপনার এই ট্রায়াল বিফোর ম্যাজিস্ট্রেট আর ট্রায়াল বিফোর সেশনস কোর্ট। তবে এটা যেহেতু একটু পয়েন্ট আকারে লেখা যায়, অন্য ফ্ল্যাট কোশ্চেনের চেয়ে এই ফ্ল্যাট কোশ্চেনটা বেশি চয়েসেবল, কারণ এটা একটু বেশি ডেসক্রিপটিভ না, এটা পয়েন্ট আকারে বলা যায় কোনটার পরে কোনটা আসে আর কি। এবং নাম্বার আমি মানে কোন প্রশ্নটা অ্যান্সার করবেন কোনটা করবেন না, প্রবলেমেটিক করলে বেশি ভালো, এই কথাগুলা কি জন্য বলি? একটাই উদ্দেশ্য, কিন্তু আপনার নাম্বার যেন ক্যারি হয়, নাম্বার যেন কম্পারেটিভলি বেশি ক্যারি হয় আর কি, সেই জন্যই শুধুমাত্র বলা আর কি। তো সেই জন্যই বলতেছি যে ফ্ল্যাট কোশ্চেন দিবেন না, কিন্তু আবার ট্রায়াল বিফোর ম্যাজিস্ট্রেট, ট্রায়াল বিফোর সেশনস এটা দিয়েন যদি আসে। কেন এটা হলো মানে আপনার ধাপে ধাপে কথা বলতে হয়, পয়েন্ট আকারে বলা যায়, এবং যে এক্সামিনার যিনি আছেন তিনি এক নজরে দেখে আপনার নাম্বারটা দিতে পারে। আর গল্প করে যেগুলো লেখেন ওই 7-8-10 পাতা, ওগুলো তো আপনারা পারেন না বলে বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী করেন আর কি। কিচ্ছা কাহিনী করে তো আসলে নাম্বার হয় না। আপনার হাতে মেপে ইঞ্চি মেপে নাম্বার দেওয়া একটা সময় ছিল হয়তো, আমি এটাকে ডিনাই করবো না, কিন্তু এখন আমার জানা মতে নাই। ইঞ্চি মাপার যুগ শেষ হয়ে গেছে, বুঝছেন? সুতরাং টু দা পয়েন্টে লিখবেন। টু দা পয়েন্টে লিখতে যায় আপনি 10 মার্কের কোশ্চেন, টু দা পয়েন্টে 2.5 লাইন লিখে আসতে পারবেন, 10 মার্ক আপনি হয়ে গেল। টু দা পয়েন্ট অর্থ কি এটা মিন করে 10 মার্কের জন্য আপনি 2.5 লাইন লিখে টু দা পয়েন্টে ইয়েস নোট করে আসবেন না। টু দা পয়েন্ট মানে হলো গল্প করা দরকার নাই, টপিকসের বাইরে যাওয়া দরকার নাই। এখানে 2 পেজ লাগুক আর 2.5 পেজ লাগুক আর 1.5 পেজ লাগুক বা 5 পেজই লাগুক, আপনি টু দা পয়েন্টে শুধু টপিকস রিলেটেড কথাগুলো বলে চলে আসবেন। টু দা পয়েন্ট মানে একদম মানে বুলেট ছেড়ে দিবেন না। ওকে, এবার আসেন সামারি ট্রায়াল। সামারি ট্রায়াল থেকে ব্রড কোশ্চেন আসে না, এখানেও আপনার লেজ কোশ্চেন আসে। লেজ মানে ওই যে এ বি সি, কোন একটা কোশ্চেন দেখবেন ম্যাজিস্ট্রেটের মানে সিআরপিসি থেকে ম্যাজিস্ট্রেটের বিভিন্ন টপিক সম্পর্কে পড়াইতে যায়, প্রশ্ন করতে যায় এ বি সি এরকম প্রশ্ন দেয়। তো ধরেন ওই সামারি ট্রায়ালটা আপনি সিতে দিয়ে দিল, এ আর বি তে হলো কগনিজেন্স আর সি তে হলো সামারি ট্রায়াল। সেজন্য সুতরাং সামারি ট্রায়াল ব্যাপারটা শর্ট নোট আকারে পড়বেন এবং শর্ট কোশ্চেন লেখার প্রস্তুতি নিতেন। তো সামারি ট্রায়াল আপনার কোন কোন বিষয়ে সামারি ট্রায়াল হতে পারে সেটার তালিকা আপনার 260 আছে। কোন কোন অপরাধের বিচার আপনার সামারিলি করা যায়, কোনগুলো করা যায় না সেগুলো নাই, যেটা করা যায় না যায় সেটাই করতে হবে, আর বাকিগুলো করা যায় না। এভাবেই আপনাকে চিন্তা করতে হবে। 260 দেখলে আপনারা দেখতে পারবেন তালিকাটা যে কোনগুলো করা যায়। এটা জরুরি না, আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য। এখন আপনার
সামারি ট্রায়াল করতে যায় আপনার সর্বোচ্চ কত শাস্তি দেওয়া যায়, এটা মানে আপনার মাথায় রাখতে হবে। সামারি ট্রায়াল করতে যায় সর্বোচ্চ 2 বছরের শাস্তি দেওয়া যায়। আবার সামারি ট্রায়াল সম্পর্কে আপনার সামারি ট্রায়ালের বিরুদ্ধে আপিল করা যায় কি যায় না, এই প্রশ্নটা আসতে পারে সামারি ট্রায়াল সংক্রান্ত। কি বললাম প্রশ্নটা? সামারি ট্রায়ালের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যায় কি যায় না, প্রশ্নটা হলো আগে যে দুই ভাইয়া যেভাবে এক্সপ্লেন করেছেন, আপনাদের সবার কথার মধ্যে মেইন কথাটা চলে এসেছে। কি ভাই, কে কথা বলতেছেন আপনারা? একজন ভদ্র মহিলা আছেন, আমি তাকে ধরতে পারছি না। আপনি আপনার মিউট করেন। হ্যাঁ, সবাই মিউট করবো আমরা, কিন্তু আপনি বোঝার চেষ্টা করবেন তো আমাদেরকে কেন আপনি আমাদেরকে বিরতি দিতে বাধ্য করেন, ঠিক না? কেউ একজন সম্ভবত রেকর্ড চালাচ্ছে। তো এই পর্যায়ে আমরা যে জায়গায় আছি যে সামারি ট্রায়ালের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যায় কি যায় না, তো অবশ্যই আপিল করা যায়, আবার যায়ও না, দুটাই সত্য। তো কোথায় আপনার সামারি ট্রায়ালের সিদ্ধান্তের বিরুদ্ধে কোন ক্ষেত্রে আপিল করা যায় না, আর সামারি ট্রায়ালের সিদ্ধান্তের বিরুদ্ধে কোন ক্ষেত্রে আপিল করা যায়, সেটার অ্যান্সার আপনার 264 এ বলা আছে, রেকর্ড ইন আপিলেবল কেসেস বলা হয়েছে। তো এটা আপনার আমরা যখন আপিলের টপিকটা পড়বো একটু পরে 412-13 412-13 যখন আমরা পড়বো তখন আরো ক্লিয়ার দেখবো। তো আমি আরো অপেক্ষা করা দরকার না, আমি এখনই বলে দিচ্ছি যে সামারি ট্রায়ালের ব্যাপারটা আর কি, যে আপনার 414 50 টাকার বেশি জরিমানা হয়। তার মানে 50 টাকা বা তার কম যদি জরিমানার পরিমাণ হয় সামারি ট্রায়ালের সিদ্ধান্ত, সেই ক্ষেত্রে আপিল করা যাবে না। 400 সিআরপিসির 414 ধারা অনুযায়ী সামারি ট্রায়ালের মাধ্যমে যদি শাস্তি হিসেবে 50 টাকা বা তার কম পরিমাণ জরিমানা হয়, তাহলে আপিল করা যাবে না এই সিদ্ধান্তের বিরুদ্ধে। আর 50 টাকার উপরে যে কোনো পরিমাণে জরিমানা অথবা যে কোনো পরিমাণে দণ্ড যাই হোক না কেন আপিল করা যাবে। তার আপিল করা যাবে না কোন জায়গা? সংক্ষেপ কথা, 50 টাকা বা তার কম যদি জরিমানার পরিমাণ হয়, যাবে কোন জায়গায়? 50 টাকার উপরে যে কোনো পরিমাণে জরিমানা এবং দণ্ড যে কোনো পরিমাণ, সব ক্ষেত্রে আপিল করা যাবে। তো সামারি ট্রায়ালে আছে, কিন্তু যে সকল মামলায় আপনার আপিল হওয়ার সম্ভাবনা আছে, মানে যে মামলাগুলা আপনার 1 বছরের বা 6 মাসের বা আপনি 3 মাসের জেল দিবেন, এরকম একটা পসিবিলিটি আছে। মানে 50 টাকার কম জরিমানা দিবেন না এমন যে মামলাগুলা, সেগুলাতে মানে যেগুলো আপিল হবে সেগুলোতে আপনাকে রেকর্ড করতে হবে, সাক্ষ্য সমন্ত রেকর্ড করতে হবে। মানে যেটা আপিল হওয়ার সম্ভাবনা আছে সেই সকল সামারি ট্রায়ালের মামলা রেকর্ড করতে হবে। রেকর্ড করতে হবে মানে আমি বোঝাতে চাচ্ছি ওই যে আপনার বাদীর সাক্ষ্য, মানে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য, অপরপক্ষের আসামির পক্ষের সাক্ষ্য, এগুলো রেকর্ড করতে হবে। আর যদি আপনার দেখা যায় যে খুবই পিটি কেস, তারে পানিশমেন্ট দিলেও আপনি 50 টাকা জরিমানা করবেন বা 20 টাকা জরিমানা করবেন, সেগুলো রেকর্ড করা দরকার নাই, সেগুলো আপনার রেকর্ড করার প্রয়োজন নেই, এভিডেন্স লেখা রাখার প্রয়োজন নেই। তার মানে আমি যদি টপিকটাকে গুছায় ফেলি সামারি ট্রায়াল সংক্রান্ত, তাহলে সেটা আপনার 260 থেকে 262 বলার পরে আমরা আপিল থেকে 414 নম্বর সেকশনের হেল্প নিছি। সেই হেল্প নিয়ে আমরা কোন জায়গায় পৌঁছাইলাম যে সামারি ট্রায়াল হলো আপনার নির্দিষ্ট কিছু অপরাধের জন্য হয়ে থাকে। এই সামারি ট্রায়ালের মাধ্যমে ফর্মালিটিস কম, এখানে আপনার সাক্ষীদের সাক্ষ্য সবসময় লিপিবদ্ধ করতে হয় না। যে সকল মামলায় আপিল হওয়ার সম্ভাবনা থাকে সেই সকল মামলায় শুধুমাত্র সাক্ষীদের সাক্ষ্য লিপিবদ্ধ করা যাবে। মামলা আপিল হওয়ার সুযোগ নাই বা থাকবে না, সম্ভাবনা নাই আর কি, আগেতেও বলতে পারবেন না সম্ভাবনা, সেগুলোতে আপনার রেকর্ড করার দরকার নাই। আর সামারি ট্রায়ালের মাধ্যমে ম্যাজিস্ট্রেট বিচার করতে যায় সর্বোচ্চ 2 বছরের শাস্তি দিতে পারবে। এই হলো টপিকস। আশা করি আপনারা
পারছেন এবং অসুবিধা হওয়ার কথা না। এই পর্যায়ে আমরা আপিলটা কথা বলতে পারি। 407 থেকে 431 পর্যন্ত আমরা কথা বলতে পারি। এটা আপনার একটা ভাইটাল একটা টপিকস। 407 থেকে 431 পর্যন্ত এখান থেকে আপনার বিশেষ করে আপনার ইন্টারভিউ, সরি কি বলবো, কি জন্য বলি আমরা, ভাইবা ভাইবা, বিশেষ করে ভাইভাতে আপনার এই 407 থেকে 431 ধারাতে আপনাকে ভাইভাতে আপনাকে বাজাবে। ভাইভাতে আপনাকে বিভিন্ন কোশ্চেন করবে, যে সেগুলা এই জায়গা থেকে হয়। কোন কোন জায়গায় ভাইভাতে প্রশ্ন হয় আমি আপনাদেরকে দেখাই দিব, মানে এখন বলতেছি, দেখবেন যে আপনি নোট করে নিতে পারলে কমনও পাবেন। আমি যখন ওই আপনার জুডিশিয়ারি পরীক্ষা দেই, আমাদের একজন টিচার ছিল, ম্যাথ পড়াইতেন। তো উনি আপনার ম্যাথ পড়াইতেন এবং বলতেন যে এটা আসলে আসতে পারে, এটা আসতে পারে, এটা আসতে পারে, এখান থেকে প্রশ্ন হইতে পারে। তো দুই একটা আপনার উনি মার্ক করে দিতেন, এই অঙ্কটা আসতে পারে, ওই অঙ্কটা আসতে পারে। তো এরকম আপনার এরকম হয়েছে, আমি কথাটা কেন বলতেছি, এরকম হয়েছে যে আসলে উনি যেগুলা শুধু মার্ক করছেন 8-10টা, সবই তো পড়াইছেন, 8-10টা মার্ক করছেন যেগুলা, সেগুলাই আসছে, মানে সেগুলোও আসছে, অন্যগুলো তো আসছেই, প্রশ্ন তো অনেক হয়। তো ওনার মার্ক করা প্রশ্নগুলো কিন্তু আপনার আমার প্রশ্নের কথাটা শুনে হাতেগুলা নোট করে সেগুলাই অন্যগুলোও করছি, কিন্তু এটাও আর বেশি মনোযোগ দিয়ে করছি। উনি কথাটা এই অঙ্কটা আসতে পারে, অঙ্কটা আসতে পারে, উনি কোত্থেকে বলছে? উনি কি প্রশ্ন দেখছে? না, ওনার একটা এক্সপিরিয়েন্স আছে। যদিও এটা আজকে থেকে 8-9-10 বছর আগের কথা, কিন্তু ওনার তো একটা এক্সপিরিয়েন্স থেকে উনি কথাগুলো বলেছিলেন। উনি দেখছে জুডিশিয়ারিতে কি প্রশ্ন আসে, কিরকম আসে, উনি পড়াচ্ছেন। তো ওনার সেই এক্সপিরিয়েন্স থেকে উনি সাজেশন দিছে, এবং সেই সাজেশন বেশিরভাগ গুলো 80% আপনার কমন পড়ছে। এই কথাটা বলার কারণ হলো যে আমরা তো আসলে অনেক সময় বই থেকে বেশিরভাগ পড়ায় আপনাদেরকে, কিন্তু বাস্তবতা নিরিখে কিছু কথা বলি, সেগুলাকে আপনারা প্রায়োরিটি দিবেন। আমার কথা অ্যাজ ইট ইজ যে চলে আসবে আমি সেটা বলতেছি না। আমি আজকে যা বলবো সেটাই পরীক্ষার প্রশ্ন, সেটাই সেভাবেই আসবে, সেটা আমি দাবি করি না, দাবি করার সুযোগও নাই। কিন্তু যেটা বলতে যাচ্ছি, দেখা যাবে যে আমাদের কথার ভিতর থেকেই প্রশ্ন আসছে, কারণ আমরা এরকমটা দেখে অভ্যস্ত। সুতরাং এগুলাকে একটু গুরুত্ব দিবেন, আমি সেই ব্যাপারটা আপনাদেরকে মনে করাতে যাচ্ছি। এখন আপিল, ক্রিমিনাল মামলায় আপিলের আর রিভিশন, আপিল আর রিভিশন, এই দুইটা খুবই ভাইটাল টপিকস ক্রিমিনাল, মানে বার কাউন্সিল পরীক্ষার জন্য। আপনি নিশ্চয়ই সবাই দেখছেন বিগত 5 বছরের কোশ্চেন, তো আমার সাথে একমত হবেন রিভিশন বারবার আসছে। আপনারা আমার সাথে একমত হবেন কিনা, কেউ একজন কি বলতে পারবেন যে রিভিশন কি বারবার আসে? আমার কথাটা ঠিক? জি প্লিজ, ইয়েস প্লিজ। আপনারা রিভিশনটা দেখবেন বারবার আসতেছে কেন? কারণ আপনার এটা মানে ক্রিমিনাল মামলায় এবং বার কাউন্সিল পরীক্ষার জন্য আলোচিত টপিক, এজন্য এটা বারবার আসে। 144, 145 আসছে, বারংবার আসতেছে, আমি দেখছি। তারপরে আপনার প্রথম যেদিন পড়াইছিলাম আপনার ওই যে মামলা তদন্তের ক্ষেত্রে পুলিশের ভূমিকা, সেটা বারবার আসতেছে। নারাজি পিটিশন কি, বা সিআর মামলা আমি আপনাদেরকে মানে বলতেই চাই, সেটা হলো আপনারা তো আমাদের ক্লাসের দিন ক্লাসে অ্যাটেন্ড করতেছেন, আমরা কি পড়াচ্ছি সেটা মনোযোগ দিয়ে শুনতেছেন, আশা করি আপনারা পড়াশোনা করেন। কিন্তু আমি এটা আমি কি চাই, আমি আসলে চাই আরেকটু বেশি। কিরকম? যে আপনার প্রবলেমটা কি, আপনার সিআরপিসি কি আমি পড়াচ্ছি আপনাকে এই জীবনে প্রথম এমন? তা তো না। সিআরপিসি আপনি বহুতবার পড়ছেন, নিজেও পড়ছেন, এখন পড়তেছেন, আরো পড়বেন। এই যে পড়তেছেন, কি প্রবলেম ফেস করছেন, কোন বিষয়টা বুঝেন না, আবার এখন তো বলবেন যে এখন তো না বুঝার কিছু নাই, পড়লে তো সবই
এখন আলহামদুলিল্লাহ এই কথা বলবেন যে আপনারা সবই বুঝি, এখন আপনি একটু আলোচনা করলে আমাদের জন্য সহজ হয় এবং মনে থাকে, এটা বলবেন, তাই না? আমি আসলে এটা চাইছি না, আমি চাইতেছি যে আপনি পড়েন ক্লাসে আসার আগে, ক্লাসে আইসা কোন টপিকসটা যেটা পারেন তো পারেনি আলহামদুলিল্লাহ আপনি পারেন, কিন্তু কোন জায়গায় এটা আপনার অসুবিধা, সেই অসুবিধাগুলো নোট করেন, 2টা 4টা 5টা, সেই অসুবিধাগুলো আমাকে জিজ্ঞেস করেন, তাহলে আপনার পর আপনি সেই অ্যান্সারটা নিয়ে নেন আমার কাছ থেকে, বা আপনার কোনো ব্রাদারের কাছ থেকে অ্যান্সারটা নিয়ে নেন, তাহলে দেখবেন আপনি পড়াশোনা করছেন, ল্যাকিং ছিল, সেই ল্যাকিংসটা পূরণ হয়েছে। কিন্তু এখন তো আপনার ল্যাকিংস পূরণ হচ্ছে না, আমি পড়াচ্ছি আপনি বুঝতেছেন, আমি পড়াচ্ছি না আপনি বুঝতেছেন না, কারণ আপনি পড়েন না, তাহলে আপনার ল্যাকিংস পূরণ হবে কোত্থেকে? আপনার জানার যে ঘাটতি আছে, প্রিপারেশনটা যে এক্সস্টিভ হচ্ছে না, সেটাই আপনারা করতেছেন। প্রিপারেশনটা এক্সস্টিভ করতে হলে, পূর্ণ প্রিপারেশন হইতে হলে আপনি কি পারেন কি পারেন না, আপনি কি বুঝেন কি বুঝেন না, এটা বুঝে ফেলতে হবে, এটা মাথায় রাখতে হবে এবং টিচারের সামনে আনতে হবে। যেটা পারেন সেটা তো হলো, যেটা পারেন না সেটা টিচারের কাছ থেকে আদায়, তাহলে আপনার প্রস্তুতি পূর্ণ হলো, আপনি পরীক্ষার হলে যায় সফল হয়ে আসবেন। আর আমি যেটা করতেছি এটা যে আপনি সফল হবেন না আমি সেটা বলতেছি না, কিন্তু আগায় থাকে কারা, মানে বেশি সম্ভাবনা কারো অ্যাক্টিভ আগে থেকে তারা যদি অ্যান্সার নিতে পারতেন, আপনারা 35 জন আছেন, 35 জনের জন্য গেল, সেভাবে হলে আপনাদের বেশি কাজে লাগবে, কিন্তু সেভাবে আপনারা করেন না। তো আমি রিকোয়ার করবো আপনাদেরকে, আপনারা পড়াশোনা করে, যেহেতু আপনারা ম্যাচিউরড এনাফ, এখানে আপনারা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট না, ম্যাচিউরড এনাফ যেহেতু আপনারা টপিকস পড়াশোনা করবে, এখানে প্রবলেম আপনার কি আছে সেটা যদি একটা অ্যান্সার দেই, তাহলে হয়তো আপনাদের জন্য বেশি লাভ হবে। এটা করতে পারলে ভালো আর কি। এটা যদিও আপনারা করেন না, স্টুডেন্টদেরকে আমার অভিজ্ঞতা আছে, কিন্তু যারা করতে পারে, যারা করে তাদেরকে কিন্তু আমি দেখি নাই যে ফেল করছে। আপনারা যারা করেন না তারা অনেকে পাস করেন, অনেকে ফেল করেন, আবার সবাই পাস করেন, কিন্তু যারা করছে এই কাজটা তারা সবাই পাস করছে। এই কাজ করছে ফেল করছে আমার পরিচিত নাই। যারা নিজে থেকে পড়াশোনা করে, প্রবলেম গুলো ধরতে পারে, সেই প্রবলেমের সলিউশন গুলা যারা জানে তাদের কাছ থেকে জেনে নেই, টিচার হোক বা অন্য লয়ার হোক বা অন্য কোনো ব্রাদার হোক, এইভাবে যারা পড়ছে সবাই পাস করছে। আর যারা আমরা রেগুলার নিয়মে পড়তেছি তারাও পাস করে, কিন্তু অনেক কষ্ট হয়। তো আশা করি পড়াশোনা করবেন নিজেরা এবং আমার কাছ থেকে প্রশ্ন করে অ্যান্সার নেওয়ার চেষ্টা করবেন। আর আমি তো আমার মতো করে, আপনারা দেখতেছেন 2-3টা ক্লাস আমি ভালো পড়াইতে পারি এটা খুব দাবি করি না, একদমই দাবি করি না, কিন্তু আমি যাই বুঝি সেটা বইয়ের মতো না, আমার মতো করে বলি, যেন আপনার কাজে লাগে, পরীক্ষার হলে 2টা কথা লিখতে পারে। এই অ্যাপ্রোচটা আপনাদের ভালো লাগছে কিনা সেটা অবশ্য আমার জানার সুযোগ হয় নাই, না জেনেই আমি চালাচ্ছি। আমি বলতে পারেন একটা চাপাই দেওয়ার মতো আর কি, যে বইয়ের গল্প কম করে বইয়ের মতো, মানে কম বলে আমার মতো বেশি বলতেছি। তো এটা একমাত্র উদ্দেশ্য আপনাদের বেনিফিট, বইয়ের মতো করে না বলে আপনাদের আমার মতো করে বলে আপনারা যেন পরীক্ষার হলে মানে একটা প্রশ্ন স্যার। হ্যাঁ বলেন, কে আপনি বলেন? আমি বেলাল বলতেছি স্যার। জি প্লিজ। আপনি বলছিলেন 2টা ক্লাস আগে বা একদিন একটা ক্লাস আগে, মানে রিটেনে ওই যে গ্রুপ স্টাডি কি বেশি প্রয়োজন আছে কিনা? খুব বেশি প্রয়োজন আছে, খুব বেশি প্রয়োজন আছে। ধরেন আমি আপনাকে সহজ করে বোঝাই, আপনারা 3-4 জন মিলে একটা গ্রুপ স্টাডি করলেন, গ্রুপ তৈরি করলেন, তা আপনি আপনার সিআরপিসির আপিলের সেকশনটা ভালো বুঝেন, আরেকজন রিভিশনটা ভালো বুঝে, আরেকজন আপনার কগনিজেন্স ভালো বুঝে, আপনি আপিলটা বুঝেন ভালো, বাকিগুলা কম বুঝেন, এটা খুব স্বাভাবিক, একজন এক একটা বিষয়ে বেশি মানে জ্ঞান রাখে আর কি। তাহলে গ্রুপ স্টাডি হলে কি হবে, আপনি আপনার আপিলটা সবাইকে পড়াইলেন, আবার ও কগনিজেন্সটা আপনাকে পড়াইলো বুঝাইলো, তাহলে ওর মাধ্যমে আপনি জানলেন, আপনার মাধ্যমে ও জানলো। আবার আপনি যেটা পারেন সেটা যে পড়াইলেন বা বুঝাইলেন ওই বন্ধুকে, বুঝাইলে
আপনার বোঝাটা আরো বেশি স্থায়িত্ব পায়। আপনারা মনে করেন অনেকে আমি যেটা পারি এটা যদি সবার সাথে শেয়ার করি বা সবাইকে বলে দেই তাহলে তো সে শিখে গেল, তাহলে তো সে আমার চেয়ে নাম্বার বেশি পেয়ে যাবে, তাকে তো গোপন কথা বলা যাবে না। কিন্তু সিআরপিসি কি গোপন? তা তো না। সুতরাং আপনি গোপন করতে চাইলে কি হবে, সে তো ঠিকই সিআরপিসি থেকে নিয়ে নিবে। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি, এইভাবে গ্রুপে পড়াশোনা করলে আপনার নিজের জানাটাও স্থায়িত্ব বাড়ে, আর অন্যান্য টপিক যেটা আপনি জানেন না সেটা ওর কাছ থেকে ও যেহেতু ভালো পারে সেটা আপনার কাছে চলে আসতেছে। এইভাবে মিউচুয়াল ইন্টারাকশনটা বেশি হয়। এই মিউচুয়াল ইন্টারাকশনে যারা মনে করেন যে এখানে লাভের চেয়ে ক্ষতি বেশি, তারাই আপনার ভ্রান্তির মধ্যে আছে। মানে আপনি ওর জিনিসটা বুঝাইতেছেন, মানে আপনার টাকা পয়সা চলে যাচ্ছে, লস হয়ে যাচ্ছে, এটা যারা মনে করতেছেন তারা লসের মধ্যে আছে। আপনি ওরে বুঝাচ্ছেন মানে হলো ও বুঝে নাই, আপনার বোঝাটা পরিপূর্ণ হইল। আপনি ওরে বুঝাইছেন অর্থই হলো আপনি আপনার বোঝাটা প্রতিষ্ঠিত হইলো। আপনি পরীক্ষার হলে এটা ভুল করবেন না যেটা ওরে বুঝাইছেন, যেটা আপনি ওর কাছ থেকে শিখছেন সেটা হয়তো ভুল করবেন, কিন্তু আপনি যেটা ওরে বুঝাইছেন সেটা আর ভুলবেন না। কারণ আপনি চান না যে সবগুলো টপিকসই ওরে পড়াবেন আপনি, কেন সবগুলো টপিকসই আপনার এস্টাবলিশড হয়ে যায় আপনার মধ্যে। সুতরাং অবশ্যই এটা চাইতে হবে। সুতরাং সুযোগ থাকলে আপনারা অনলাইনে বলেন, বাস্তবে বলেন, গ্রুপ স্টাডি করেন, শেয়ার করেন যে আমি তো আপনার প্যানেল সিআরপিসির 403 দ্বারা ডাবল জিওপার্ডি নিয়ে এটা বুঝছি, হ্যাঁ তুমি কি মনে করো? সে দেখ ভিন্ন কথা বলতেছে, তো ভিন্ন কথা বললেও আমি বলতে চাচ্ছি ভিন্নটাই আপনার উপকার করবে। কেন? সে ভিন্ন কথা বলার কারণে আপনার জানার জন্য আগ্রহটা বাড়বে। সে এরকম কি কোথা থেকে পাইলো, আসলে সেও ভুল বলেন না, আপনিও ভুল বলেন না, তার বলার ধরন ভিন্ন, আপনার বলার ধরন ভিন্ন, এবং এই ভিন্নতার মাধ্যমে আপনার জানাটা প্রতিষ্ঠিত হয়। সুতরাং অবশ্যই গ্রুপ স্টাডিকে প্রায়োরিটি দিয়ে পড়াশোনা করলে এইসব কম্পারেটিভ পরীক্ষায় বের হয়ে আসা যায়। বিসিএস পরীক্ষায় কারা ভালো করে? যারা গ্রুপ স্টাডি করে তারাই ভালো করে, কারণ হিউজ বড় সিলেবাস, ওই সিলেবাসে আপনি দরজা বন্ধ করে গোপনে পড়াশোনা করে বের হয়ে আসার সম্ভাবনা কম থাকে। যারা দরজা খুলে দিয়ে বন্ধুদের নিয়ে গ্রুপ করে তারাই বের হয়ে আসে। এখন এই গ্রুপ করার মানে কিন্তু আপনি গ্রুপের নাম করে আপনি আড্ডা দিবেন, পড়াশোনা করবেন না, খাওয়া দাওয়া করবেন, সেটা কিন্তু আমি মিন করবো না। সেটা করলে কিন্তু আপনি টোটাল লসে পড়বেন। এই জন্যই বলি যে গ্রুপ করবেন 3 জন 4 জন, 5 7 10 জন না, সেটা গ্রুপ হয় না। সর্বোচ্চ 3 জন 4 জন এর মধ্যেই থাকতে হবে। ওকে, আমরা আমাদের টপিকসে ফেরত আসতে চাই। হ্যাঁ, আপিল, আপিলের যে ব্যাপারটা, যে আপনার কোন আদালতের বিরুদ্ধে আপিল কোথায় হয়, কোন আদালতের আদেশের বিরুদ্ধে কোথায় আপিল হয়, সেটা আপনারা খুবই প্রিলিমিনারি লেভেলের পড়াশোনা 407 আর 408, আপনার 407 হলো আপনার সেকেন্ড ক্লাস আর থার্ড ক্লাস, মানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে আপিল কোথায় যাবে? সিজিএম এর কাছে যাবে, এটা সবাই জানে। আর যে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট হয় আর জয়েন্ট সেশন জাজ হয়, তাদের বিরুদ্ধে তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল যাবে কোথায়? সেশন জাজের কাছে, জেলা জজের কাছে। তবে এখানেই ব্যতিক্রমটা আছে। পরীক্ষা প্রশ্ন যদি হয় 408 থেকে, মানে হইতে পারে আর কি, বা ভাইবা বোর্ডে 408 থেকে কিরকম প্রশ্ন করবে, যে আপনার জয়েন্ট সেশন জাজের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে কি আপিল করা যাবে? প্রশ্ন হলো অ্যান্সার হলো হ্যাঁ করা যাবে। জয়েন্ট সেশন জাজের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা যাবে যদি আপনার দণ্ডের পরিমাণ 5 বছরের বেশি হয়। আর তার মানে কি বুঝলাম? 5 বছর পর্যন্ত দণ্ড যদি জয়েন্ট সেশন জাজ দেয়, তাহলে আপিল যাবে হলো সেশন জাজের কাছে। আর জয়েন্ট সেশন জাজের দণ্ডের পরিমাণ যদি 5 বছরের বেশি হয়, আপিল যাবে হাইকোর্ট ডিভিশনে। ঠিক একইভাবে আপনার ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল যাবে হলো সেশন জাজের কাছে, কিন্তু ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের সিদ্ধান্তের বিরুদ্ধে সরাসরি হাইকোর্টে কি আপিল করা যায়? সেটাও যায়। কোন ক্ষেত্রে? 124 124 ক্যাপিটাল এ পেনাল কোডের 124 ক্যাপিটাল এ তে যে সেডিশনের কথা বলা আছে, রাষ্ট্রদ্রোহিতা, সেই অপরাধের বিচার যদি ম্যাজিস্ট্রেট করে, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সেশন চেয়ার দেওয়া যাবে না, সরাসরি হাইকোর্টে যেতে হবে। যদিও এটা ম্যাজিস্ট্রেট রায় দিছে, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট রায় দিছে, সরাসরি হাইকোর্টে যেতে হবে। 408 এরকম বলছে আর কি। আর তারপর 409 আপনার
আপিল পাওয়ার কিভাবে শুনবে সেটা করছে। 10টা হলে যে যাবে তো বলার থাকে না। এই হলো আপনার কথা। ভাইভার প্রশ্ন, ক্রিমিনাল মামলায় কোথায় কোথায় আপিল বলো। তো আপনাকে 2টা 3টা 4টা এক্সাম্পল তো দিতেই হবে কোথায় কোথায় আপিল হয় না ভাইভা বোর্ডে ধরে আর কি নরমালি। তো সেটা আপনার 412 থেকে আপনার অ্যান্সার গুলো দেওয়া আছে 414 পর্যন্ত, যে আপনার এই ক্ষেত্রে আপিল হয় না। আবার রিটেন পরীক্ষায় প্রশ্ন আসে যে আপনার আপিল কি সিআরপিসির বিধান অনুযায়ী আপিল কি, তারপরে কোন কোন ক্ষেত্রে আপিল করা যায় না আলোচনা করুন। সেই রিটেন আনসারও 412 পর্যন্ত। এবং সেটা বলতে যায় আরেকটা প্রশ্ন যে আপিল আর রিভিশনের পার্থক্য কি। কোন কোন ক্ষেত্রে 12 ভিত্তিতে দণ্ড হলে আপিল হবে। ম্যাজিস্ট্রেট কোর্ট আমরা একটা করেন কি না দোষীকার করল, দোষী ভিত্তিতে পানিশমেন্ট, সেই পানিশমেন্টের বিরুদ্ধে সে আর আপিল করতে পারবে না যেহেতু সে অপরাধ নিজে স্বীকার করছে। তবে এই দোষীকারোক্তির ভিত্তিতে শাস্তি দিলে তার বিরুদ্ধে আপিল করা যাবে না। একটা ব্যতিক্রম আছে, সেটা হলো গিয়ে টু দ্য এক্সটেন্ট অর লিগ্যালিটি অফ দ্য সেন্টেন্স। মানে আপনি সে দোষ স্বীকার করছে, আপনি তারে পানিশমেন্ট দিলেন। পানিশমেন্ট দেওয়ার কথা আইনে বলা আছে 6 মাস, আপনি ওকে দিয়ে দিয়েছেন 1 বছর। তাহলে এই সেন্টেন্সটা যতই আপনি দোষ স্বীকার করেন, এই সেন্টেন্সটার কোনো বৈধতা আছে? নাই, লিগ্যালিটি নাই। এই লিগ্যালিটি না, এখন সেন্টেন্স তো উনি দিয়া রায় সাইন করে তো বাসা বাড়ি চলে গেছে, আর আপনার তো জেল ছাড়ার উপায় নাই। এখন আপনি কি করবেন? তখন এই লিগ্যালিটি যদিও দোষ স্বীকারের ভিত্তিতে আপনাকে শাস্তি দিছে, কিন্তু আপনি শাস্তি সর্বোচ্চ আইনে বলা আছে 6 মাস, 1 বছর কিভাবে আপনি খাটবেন? তো সেজন্য আপনাকে আপিল করতে হবে। তার মানে গিলটি প্লির ভিত্তিতে শাস্তি দিলে তার বিরুদ্ধে আপিল করা যায় না। তবে যেতে পারে কোন ক্ষেত্রে? যদি আপনার শাস্তিটার লিগ্যালিটি, ভ্যালিডিটি নিয়ে প্রশ্ন থাকে, আইনে এরকম শাস্তি আছে কিনা নাই, তাহলে এটা লিগ্যালিটি নিয়ে থাকলে গিলটি প্লির ভিত্তিতে আপিল করা যাবে। বুঝা যাচ্ছে তো? 413 পিটি কেসেস, পিটি কেসে কোনো আপিল করা যাবে না। পিটি কেস মানে ক্ষুদ্র কেস, ছোট কেস। ছোট কেস কোনটা? যেটার মধ্যে শাস্তি কম সেটাই ছোট। ওকে, যেটার মধ্যে শাস্তি কম সেটাই ছোট আর কি। কোনটা ছোট বড় তো মাপা হয় না, যেটার মধ্যে শাস্তি কম সেটাই হলো আপনার ছোট কেস। ছোট কেসে আপিল করা যায় না। ছোট কোনটাকে বলবেন? বলে দিয়েছে যে কোর্ট অফ সেশনস, সেশনস কোর্ট, জেলা জজ আর কি। সেশনস কোর্ট যদি কোনকে আপনার 1 মাসের কম অথবা 1 মাসের কম পরিমাণ জেল দেয়, তাহলে সেটা হলো পিটি কেস। মানে জেলা জজ একটা মামলার বিচার করে তারে রায় দিছে আপনার 15 দিনের জেল দিল, এটা পিটি কেস, কারণ 1 মাসের বেশি না পানিশমেন্টটা। আবার জেলা জজ যদি বলে 1.5 মাস দিলাম, তাহলে এটা আর পিটি কেস থাকলো না। মানে 1 মাস বা তার কম যদি শাস্তি হয় জেলা জজের রায়ের ক্ষেত্রে, সেটা হলো পিটি কেস। আবার জেলা জজ বলেন, স্টেট বলেন, বিচার করা জরিমানা করে 50 টাকা বা তার কম, সেটাও পিটি কেস, সেটার বিরুদ্ধে আপিল হবে না। তো জেলা জজ বা ম্যাজিস্ট্রেট, যে কোনো ম্যাজিস্ট্রেট যদি আপনার 60 টাকা জরিমানা করে, তাহলে এটার পিটি কেস না। পিটি কেস কখন হবে? যদি 50 বা তার কম পরিমাণ জরিমানা করে, তাহলে হবে পিটি কেস। তার মানে আমরা শিখলাম হলো পিটি কেসের বিরুদ্ধে, ক্ষুদ্র কেসের বিরুদ্ধে আপিল চলে না। তো কোনটা পিটি কেস, এই প্রশ্ন ভাইভা বোর্ডে ধরে আপনাকে। তো মানে চিন্তা করেন, ক্ষুদ্র ছোট কোনটা, বড় কোনটা? 509 হলো বড়, 1 হলো ছোট। 109 অপরাধটা পিটি কেস, আর 509টা হলো বড় কেস। ওকে, তাহলে এইভাবে চিন্তা না করে আপনি আজকে থেকে কি দেখলেন? 413 থেকে যে জেলা জজ সেশনস কোর্ট বিচার করে 1 মাসের কম যদি জেল দেয়, তাহলে সেটাই পিটি কেস। আর জেলা জজ বা অন্য যে কোনো ম্যাজিস্ট্রেট তারা বিচার করে যদি
50 টাকার কম জরিমানা করে তাহলে সেটাই পিটি কেস, আর সব বড় কেস। আর এই পিটি কেসগুলোর ভিতরে আপিল হবে না। 14 নম্বর, সরি 114 হলো সামারি ট্রায়ালের বিরুদ্ধে আপিল হবে না, যেটা আমি আগেই বলছি। সামারি ট্রায়ালের বিরুদ্ধে আপিল হবে না কোনগুলা? যেগুলাতে আপনার 50 টাকার কম জরিমানা, আর যেগুলো আপনার সাধারণত কাউকে যদি আপনি কনভিকশন দেন, মানে জেল জরিমানা করেন, তার বিরুদ্ধে আপিল করার বিধিবিধান। এখন এটা তো এক পক্ষের কথা বললাম যে বিচার হচ্ছে আসামিকে 2 বছরের, 5 বছরের, 6 মাসের, 1 দিনের জেল জরিমানা করলে আসামি পক্ষ এই আদেশের বিরুদ্ধে এগ্রিড হয়ে আসামি পক্ষ আপিল করলো, যেটা আমরা এতক্ষণ পড়াশোনা করলাম। এখন আসামি খালাস দিয়ে দিলেন, আসামি খালাস দিয়ে সেই আসামি পেতো বা আপনি বাদী চুরি হইলো, খালাসের বিরোধী হিসেবে বা রাষ্ট্র প্রসিকিউশন হিসেবে আপিল করতে পারেন কিনা? আপিল ইন কেস অফ অ্যাকিউটাল 417, যে আপনার আসামিকে খালাস দিয়ে দিলে আপিল করার সুযোগ আছে কিনা। আসামিকে জেল জরিমানা করলে আসামি তো আপিল করবেই, আবার আসামিকে খালাস দিয়ে দিলে রাষ্ট্রপক্ষ বা বাদী পক্ষ আপিল করতে পারে কিনা খালাসের বিরুদ্ধে। ওকে, এখানে আনসারটা হলো পারে। যদি কোর্ট অফ সেশন খালাস দেয় তার বিরুদ্ধে আপিল হবে হাইকোর্ট ডিভিশনে, আর যে কোনো রকমের ম্যাজিস্ট্রেট যদি খালাস দেয় আপিল হবে সেশনস কোর্টে। এই জায়গাটায় আমি একটা জিনিস মনে করাই দিতে চাই আপনাদেরকে সবাইকে, 37 জনকে, সেটা হলো আপনার সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট আর থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর কি, উনি যদি কনভিকশন দেয় আপিল করবেন সিজিএম এর কাছে, আর ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট আর জয়েন্ট সেশন জাজ উনি যদি কনভিকশন দেয় আপিল করবেন সেশন জাজ। আর এখানে যে কোন রকমের ম্যাজিস্ট্রেট, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, যে কোন রকমের ম্যাজিস্ট্রেটই হোক না কেন, আপনার তারা যদি খালাস দেয়, এই খালাসের বিরুদ্ধে সিজিএম এর কাছে আর যাওয়া যায় না। আসামি খালাস হলে একমাত্র আপিল জায়গা ম্যাজিস্ট্রেট যদি বিচার করে। স্যার একটা বিশেষ, সেশন যদি খালাস দেয়, স্যার একটা বিষয় ছিল স্যার, হাইকোর্ট। জি স্যার 413 ধারায় 50 টাকা জরিমানা হলে আপিল চলবে না, আর 414 ধারায় তো 200 টাকা জরিমানা হলে ওইটা আপিল চলবে না। হ্যাঁ, অসুবিধা কি বলেন? স্যার আপনি বলছেন যে 50 টাকা জরিমানা হলে ওইটা আপিল হয় না, ওইটা তো 413 ধারায়। আরে ভাই 414 তো হলো সামারি ট্রায়ালের মাধ্যমে যে রায়টা, আর 413টা হলো রেগুলার ট্রায়ালের মাধ্যমে যে সিদ্ধান্তটা আছে। রেগুলার ট্রায়াল আর সামারি ট্রায়ালের পার্থক্য কি সেটা না বললাম আমি। সামারি ট্রায়ালে কোনো ফর্মালিটিস নাই, সামারি ট্রায়ালে কোনো রেকর্ড করতে হয় না, আর রেগুলার ট্রায়ালে তো একদম 241 এর এ থেকে 245 পর্যন্ত সবকিছু মেনটেন করতে হয়, আর সামারি ট্রায়ালে তো কোনো কিছু মেনটেন করতে হয় না। তো 413টা হলো রেগুলার ট্রায়ালের ফলে যদি কারো 50 টাকার কম হয়, আর 414টা হলো সামারি ট্রায়ালের মাধ্যমে যদি 200 টাকার কম হয়। ট্রায়ালের মাধ্যমটা সামারি ট্রায়াল, রেগুলার ট্রায়াল। রেগুলার ট্রায়ালের জন্য প্রযোজ্য, 414টা হলো সামারি ট্রায়ালের জন্য প্রযোজ্য। আশা করি বুঝতে পেরেছেন। এটা কিন্তু আপনার জিআর মামলার ক্ষেত্রে 417 থেকে যে কথাটা বললাম। এখন যদি সিআর মামলা হয়, মানে কোর্টে সিআর মামলা করছেন বাদী হিসেবে, এখানে কোনো রাষ্ট্রের ব্যাপার নাই, পুলিশের ব্যাপার নাই, কোর্টে সিআর মামলা করছেন, সিআর মামলা ট্রায়াল হয়েছে, ট্রায়াল হয়ে আসামি খালাস হয়েছে, এখানে তো রাষ্ট্রের কোনো ভূমিকা নাই। এখন বাদী হিসেবে আপনি কি করতে পারবেন? বাদী হিসেবে আপিল করতে পারবেন কিনা, তো সেটাও আপনার 417 সাবসেকশন 2 এ ক্লিয়ার করছে। বাদী দেখে যে এখানে ন্যায় বিচার ব্যাহত হয়েছে বা অন্যায় বিচার হয়েছে, এখানে কোর্ট অফ সেশন রায় দিলে হাইকোর্টে যাবে, আর যদি ম্যাজিস্ট্রেট দেয় আপনার আগের মতোই সেশন হবে।
ওকে। আর রাখ। আপিলের বিরুদ্ধে অ্যাকুইটালের বিরুদ্ধে আপিল করতে হলে 60 দিনের মেয়াদ আছে। আরেকটা এই চার্জারটা ভাইটাল লাগাই। টপিকস, সেটা হলো 417 ক্যাপিটাল এ, যে ইনএজুকেসি অফ সেন্টেন্স, মানে ম্যাজিস্ট্রেট চুরির মামলা বিচার করছে, চুরির মামলা শাস্তি কত দেওয়া যায়? ঘরের ভিতরে ঢুইকা চুরি করলে 7 বছর, 480 অনুযায়ী 7 বছর জেল দেওয়া যায়। তো ম্যাজিস্ট্রেট সাহেব চুরির মামলা বিচার করে ওনারা 7 দিনের জেল দিছে। এখন দেখা যাচ্ছে যে ম্যাজিস্ট্রেট বলতেছে যে এই হলো ঘটনা, এই হলো সাক্ষ্য, আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত, সে চুরি করছে, সুতরাং তার জেল খাটা উচিত, তাকে 7 দিনের জেল দিলাম। তো যদি আসামির বিরুদ্ধে দোষ প্রমাণই হয়, চুরি করে থাকে, তার সর্বোচ্চ শাস্তি যদি 7 বছর আইনে থেকে থাকে, তাহলে এই 7 দিনের জেল যে দিলেন, এটা কি অপর্যাপ্ত হয়ে গেল না? এই অপর্যাপ্ত হলে আপনি কনভিকশন ঠিকই দিচ্ছেন, কিন্তু কম দিচ্ছেন। কত কম? কম দিলে কিন্তু আইনে বাধা নাই, ম্যাজিস্ট্রেট কিন্তু তার বিবেচনায় যতটুকু প্রয়োজন ততটুকুই দিতে পারে, বাধা নাই। কিন্তু সে যতটুকু প্রয়োজন ততটুকুর চেয়েও যদি কম হয়, মানে এটা একদম অ্যাবসার্ড। বললাম না 7 দিনের জেল দিয়ে দিয়েছেন আপনি। তো এখানে একটা চুরির মামলায় 2 বছর ধরে মামলা চলতেছে, বলতেছেন মামলা প্রমাণিত, জেল দিলেন 7 দিন, এটা অপর্যাপ্ত। এরকম অপর্যাপ্ত হইলেও বাদী বা রাষ্ট্রপক্ষ আপিল করতে পারে। এটা 417 ক্যাপিটালেতে আছে আর কি, যে আপনার সিআর যদি জিআর মামলা হয় তাহলে রাষ্ট্রপক্ষ প্রসিকিউশন করবে, আপনার শুধু হাইকোর্টে করবে। আর যদি সিআর মামলা হয় সেটাও আপনার বাদী করবে, আপিলেট কোর্টে করবে। এখানে একটা জিনিস আপনারা ধরতে পেরেছেন কিনা আমি যদি আরেকটু ক্লিয়ার করে বলতে চাই, যে অপর্যাপ্ত সেন্টেন্সের বিরুদ্ধে সরকার পক্ষ করবে যে আপিল হাইকোর্টে, আর করবে, সরকার যে আপিল করবে শুধুমাত্র হাইকোর্টে করা যাবে। আর অপর্যাপ্ত সেন্টেন্সের বিরুদ্ধে যিনি ফরিয়াদি করবে বাদী 2 যে জায়গায়। আছেন, উনি আপিল করবেন সরাসরি হাইকোর্টে না, উনি করবে অ্যাপিলেট কোর্টে। অ্যাপিলেট কোর্ট কোনটা? হাইকোর্টও হতে পারে, সেশনস কোর্টও হতে পারে। কেমনে? তো ধরেন ম্যাজিস্ট্রেট রায় দিল, তো ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে আপিল হয় কোথায়? সেশনসে। সুতরাং এখানেও উনি সেশনসে করবে। আবার ধরেন সেশন জাজ রায় দিল অপর্যাপ্ত, তার বিরুদ্ধে আপিল হয় কোথায়? হাইকোর্টে, উনি হাইকোর্টে আপিল করবে। মানে যেটা অ্যাপিলেট কোর্ট সেটাই হলো আপনার আপনার আপিল করার জায়গা এই অপর্যাপ্ত সেন্টেন্সের ক্ষেত্রে। দেখ এগুলা আপনারা দেখবেন। ল এবং ম্যাটার অফ ফ্যাক্ট, ল ইস্যু অফ ল এন্ড ইস্যু অফ ফ্যাক্ট দুটাই দেখা হয়। ম্যাটার অফ ফ্যাক্ট এবং ম্যাটার অফ ল দুটাই দেখা যায়। মানে ল পয়েন্টও কথা বলা যায়, ফ্যাক্ট ঘটনা পয়েন্টও কথা বলা যায়। এইটা আমি যখন চেষ্টা করব আপনাদেরকে আজকে বলতে পারবো কিনা জানি না, আপিল আর রিভিশনের পার্থক্য, তখন এটা আমি ক্লিয়ার করে দিব যে আপিলে কি দেখতে হয়, রিভিশনে কি দেখতে হয়। এটা কিন্তু পরীক্ষার রিয়েল কোশ্চেন, হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন আপিল এন্ড রিভিশন। সেটা আমি বলি অথবা না বলি, আপনাকে কিন্তু পরীক্ষার জন্য প্রস্তুতি নিতেই হবে। তাহলে কোন জায়গায় আছি আমরা, আপিলের ক্ষেত্রে কোন কোন বিষয় কিভাবে মামলা নিষ্পত্তি করা হয় বা কোন কোন বিষয় দেখা হয়। তো প্রথমে আপনার ম্যাটার অফ ল এবং ম্যাটার অফ ফ্যাক্ট দুটাই দেখা যায়। আপিল কিভাবে দায়ের করতে হয়, নেক্সট কোশ্চেন 419। মানে এবিসিডি দিয়ে একটা প্রশ্ন হতে পারে, অথবা একটা ব্রড কোশ্চেন দিয়ে দিবে, ডেসক্রাইব দ্য প্রসিডিউর অফ ফাইলিং অফ আপিল। আপিল ফাইল করার প্রক্রিয়া বর্ণনা করো। এটা মানে রেয়ার কোশ্চেন, মানে আসবে যে আমি মানে আপনাকে বলতেছি না যে আসবেই, কিন্তু কোশ্চেন হওয়ার মতো ব্যাপার আর কি। আবার প্রশ্ন হতে পারে যে আপনার আপিল হয়ে গেল, পাওয়ার্স অ্যাপিলেট কোর্ট আলোচনা করুন। হোয়াট আর দ্য পাওয়ার্স এন্ড ফাংশনস অফ অ্যাপিলেট কোর্ট আলোচনা করুন। আমাদের মাহফুজ আপনাদেরকে সিপিসি পড়াইছে না? তো সেখানে মাহফুজ আপনাদেরকে সিপিসির 107 নাম্বার যে সেকশনটা, আমি বিশ্বাস করি ও ভালো পড়াইছে।
107 সেকশন সিপিসি এখন যায় নাই স্যার, অর্ডার গুলো পড়াচ্ছে এখন। আপিল আদালতের ক্ষমতা কয়টা ক্লাস নিছে মাহফুজ সিপিসির উপরে? আমার জানা মতে আমি দুইটা ক্লাস, একটা ক্লাসে অ্যাটেন্ড করেছি। আমার আগে আমার অংশগ্রহণের সুযোগ পাইনি। মারুফ ভাই হয়তো হতে পারে। সিপিসির ক্লাস আপনারা যে 35 জন আছেন, তিনটা নিয়েছেন এখন পর্যন্ত। যে তিনটা করছেন বলেন তো, তিনটা হয়েছে? জি, তিনটা ক্লাস হয়েছে। হ্যাঁ, সিপিসি 3টা ক্লাস হইছে। 3টা ক্লাস হয়েছে, আর কয়টা হবে? সিপিসি এর ক্লাস হবে না, এখন এসআরএক্স পড়াবে। আচ্ছা, তাহলে 107 যে পড়াইলো না আপনি বলতেছেন? 107 দুইটা ক্লাসে কি মারুফ ভাই 107 পড়াইছিল? আমি ওই দুইটা ক্লাস ছিলাম না। পড়াইছে কেন? 107 বাদ দিবে কেন? স্যার পড়ায় নাই স্যার। তাহলে হয়তো বলে দিয়েছি আপনাকে আমার মতো এই সেকশনগুলো, এই সেকশনগুলো অবশ্যই দেখতে হবে, এটা তো আর বাদ দিবেন না। নাকি আপনার গত বছর 107 চলে আসছে এরকম হতে পারে? স্যার যদি আপনি কিছু মনে না করেন একটু হালকা এখতিয়ার পড়ার সময়, স্যার এখতিয়ার পড়ানোর সময় ইয়ে পড়াইছে, আপিল পড়াইছিল 96 থেকে 112 কিছু কথা বলছিল। এই তো বললেন তো, মানে ওই ইয়ার দেওয়ানি আদালতের এখতিয়ার পড়ানোর সময় কিছু কথা বলছিল। আচ্ছা, মানে না, এটা তো যদি গত বছর আপনারা সিপিসির কথা স্পেশালি আলাদাভাবে আলোচনা হয়নি। যদি আমার কথাটা শুনেন, সিপিসির জন্য বলছি, যদি আপিলের বিধানটা মানে 107 যে সেকশনটা, এটা যদি আপনার গত বছর না আইসা থাকে, গত বছর থাকলে তো ও পড়াবে না, ঠিকই আছে, এবার আসবে না। গত বছর যদি না আসা থাকে আপনার এবার আসবে, গত বছর না আসা থাকলে, কারণ 107 তো মানে সিপি মানে প্রশ্ন হওয়ার মতো ব্যাপার। হ্যাঁ, তো সুতরাং এই আমি যে জিনিসটা বলার জন্য ওই টপিকটা আনলাম, সেটা হলো সিভিল মামলা সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করলে আপিল আদালত, জেলা জজ 4টা কাজ করতে পারে, সেটা 107 ব্যাখ্যা করা আছে, সেটা আপনারা পরীক্ষা হলে লিখবেন, লেখেন। ঠিক একইভাবে ক্রিমিনাল মামলায় যদি আপনার আপিল থাকে, আপিলেট আদালত কি কি কাজ করতে পারেন, কি কি করেন, সেটা আপনার 423-এ বলা আছে। সেখানে আপনার 1 2 3 4 5টা ক্ষমতার কথা বলা হয়েছে আপিলেট কোর্টের। যে আপিল, যে কোর্টে আপনি আপিল করলেন, সেই আপিলেট কোর্ট আপনার কি করতে পারে, আপনার আপিলটা পাওয়ার পরে কিভাবে উনি সিদ্ধান্ত নেবেন, কি কি সিদ্ধান্ত উনি দিতে পারে, এবং সেই সিদ্ধান্ত নিতে গিয়ে উনি কোন বিষয়গুলা বিবেচনায় নিবেন, তো সেইগুলা 423-এ বলা আছে। তো আমি বলতে চাচ্ছি সিপিসির আপিল আর এই আপিল মিলাবেন, এটাকে বলে কম্পারেটিভ স্টাডি। কম্পারেটিভ স্টাডি হলে আপনি সিভিল লয়ার এই ব্যাপারগুলো এস্টাবলিশ করতে হবে, জজ সাহেব এই ব্যাপারগুলো দেখে এইভাবে সিদ্ধান্ত দিবে, আর ক্রিমিনাল লয়ার, ক্রিমিনাল জাজ এই ব্যাপারগুলো দেখবে। আপনার এখানে সিপিসি, বাম হাতে সিআরপিসি, টপিকসটা কি আপিল আসলে, তখন আপনি ভাইবা বোর্ড বলেন, পরীক্ষার হল বলেন, বাস্তবে উকিল বলেন, সব জায়গায় আপনি সাহস পাবেন। ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলার সময়ও আপনি সাহস নিয়ে কথা বলতে পারবেন। আদারওয়াইজ তো আপনি মিনমিন করবেন, ঠিক আছে দেখতেছি, অসুবিধা নাই, হ্যাঁ সব পারবো, জামিন হয়ে যাবে, কোনো ব্যাপার না, খালাস করে ফেলবো আন্দাজি। এরকম উকিল হবেন না আপনারা? হবেন এরকম উকিল হবেন ইনশাআল্লাহ আপনারা। হ্যাঁ, এরকম উকিল আপনারা কেউ হবেন না, আপনারা ইনশাআল্লাহ ভালো উকিল হবেন। কারণ কি, ভালো উকিল যারা পড়াশোনা করে ভালো উকিল হয়, তারা বেশি রেমেডি পায় কোর্টের কাছ থেকে। তো উকিল ভালো না খারাপ, এটার একমাত্র মাপকাঠি হলো রেমেডি পায় কি পায় না। হ্যাঁ, আপনি অনেক বড় উকিল, অনেক জানেন, পণ্ডিত, কিন্তু কোর্টে গিয়ে কোনো রিলিফ পান না, জামিন পান না, আপনার পক্ষে রায় হয় না। কেন হয় না? কারণ আপনি কোর্টে যা সঠিক কথাটা বলতে পারেন না। জজ সাহেব জানলেও তো আপনার পক্ষে রায় দিবেন না যদি আপনি না বলেন, আপনার দরখাস্তে না থাকে, তাই না? তো আপনি যখন এরকম সুন্দর করে বলবেন কোর্টে, আইনটা দিয়া আপনার পক্ষে রেমেডি আসবে।
আর একটা মামলা রেমেডি আসলে আপনাকে অন্য লয়ার, অন্য ক্লায়েন্টরা আপনার কাছে আসবে। এইভাবে যে রেমেডি এনে দিতে পারে সেই বড় লয়ার, সেই পপুলার লয়ার। আমি আপনাদেরকে সেই লয়ার হিসেবে দেখতে চাই আর কি। টু দা পয়েন্টে কথা বলবেন, টু দা পয়েন্টে কথা বলবেন, জামিন দেবে। ম্যাজিস্ট্রেট তো দেখেন না আপনারা, সবাই তো দেখেন যে এত কথা শুনতে চায় না, এত কথা শোনার সময় নাই, হাজার হাজার মামলা, কিন্তু আপনারা যায় ওখানে বাড়ি ঘর ঝগড়া শুরু করে দেন। তো সেটা তো হবে না। আপনাকে টু দা পয়েন্টে কথা বলতে হবে। ম্যাজিস্ট্রেট যে প্রশ্ন করবে, প্রশ্নের আনসার দিবেন, দেখবেন যে আপনার ফেভারে রায় চলে আসছে। এখন মামলা 2 নাম্বার, হ্যাঁ, এখন চুক্তি করে আসছেন 1 লাখ টাকা নিবেন, এখন আন্দাজি কথাবার্তা বললে ম্যাজিস্ট্রেটের মেজাজ গরম করে যদি রায়টা নিয়ে নিতে পারেন, এই কৌশল করে উল্টাপাল্টা হিয়ারিং করেন, তাহলে কিন্তু আপনারা এই কৌশলে 1টা 2টা মামলা জিতে যাবেন, কিন্তু আলটিমেটলি আপনি হেরে যাবেন জীবনে। যাক, সুতরাং আপনারা ভালো লয়ার হবেন। স্যার কিভাবে? একটা কোশ্চেন ছিল স্যার। জি বলেন বলেন। সেটা হলো আমাদের ঢাকা এই ম্যাজিস্ট্রেট কোর্ট গুলো মাদকের মামলার ক্ষেত্রে 2টা বিষয় জানতে চাই শুধু। একটা হলো কতদিন কত পিস ওই তো শেষ। বেইলের ক্ষেত্রে, আর কিছু শুধু এই দরকার 2টা নাই কোশ্চেন ভাই। করেই। আর 2টা কোশ্চেন কেন করে না? কারণ হলো জামিন দেওয়ার জন্য আর কোন টপিকস জানার আমার দরকার নাই। আর হ্যাঁ, সে সে একজন হুজুর ছিল, সে জীবনে প্রথমবার এই অপরাধ করছে, সে সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি, তার আপনার সে ছাড়া তার সংসারে আর কেউ নাই, এই যে গল্পটা, এই গল্পটা করবেন ট্রায়ালে। এই গল্পটা ট্রায়ালে করলে ট্রায়ালে আপনি ফল পাবেন, কিন্তু জামিনে তো আপনার ফল না। জামিন দিবে বা দিবে না, কিন্তু আপনি গরিব বলে জামিন আপনারা ছেড়ে দিব জামিন থেকে? আপনি গরিব বলে আপনার উপার্জন কম ব্যক্তি আপনার পরিবারে আর নাই, সেজন্য আপনার 1.5 বছর জেল দেওয়ার কথা, আপনার 6 মাস দিব। সেটা তো ট্রায়ালে। আপনি হুজুর ছিলেন, হ্যাঁ, আপনি জীবনে প্রথমবার অপরাধ করছেন, সেজন্য আপনাকে 1.5 বছর না দিয়ে 6 মাস দিবে। কিন্তু এটা কি জামিনের সময়? সুতরাং জামিনের সময় এত কথা মানে দরকার হয় না, কিন্তু আপনি হুদায় বলতে যায় সমানুষ্ট করেন, ম্যাজিস্ট্রেটকে বিরক্ত করেন। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এটা ভেতরের কথা বললাম আর কি। হ্যাঁ, জি স্যার। ঠিক আছে। স্যার আরেকটা বিষয় স্যার, মানে কোর্ট কি এই ধরনের এখতিয়ার রাখে কিনা যে একজন ম্যাজিস্ট্রেট, এখন উনি সিজিএম, তো উনি বলতেছেন যে ইয়ে কতটুকু ট্রায়ালে বলতেছেন উনি যে গাঞ্জা কতটুকু পাওয়া গেছে, বললো যে 5 গ্রাম। তো বলে যে এত কষ্ট আমাদেরকে দিলেন কেন, এত প্রশাসন, এত পুলিশ, এত ইনভেস্টিগেশন, এটা না ঘটাইয়া, এত কিছু না করাইয়া ওপেন আদালতে বলতেছে এত কিছু না করে ওই 5 গ্রাম তাকে গুলি খাওয়াই দিলে তো মামলা ওইখানে শেষ, আমরা এত এটা কষ্ট তো হইতো উনি না। অফিসিয়ালি বলে নাই, হয়তো আপনার সাথে আনঅফিসিয়ালি শেয়ার করছে বা কথা বলছে। এটা অফিসিয়ালি উনি বলছে? অফিসিয়ালি তো বলতে পারবে না, অফিসিয়ালি বলে নাই। আপনার সাথে এটা খুশ গল্প করছে, সেটা হইতে পারে। না স্যার, ওই ওই যে যখন আর্গুমেন্টের সময় উনি বুঝছি, এই আমি ধরনের আমি এই কথা ওনার বুঝতে নাম পারছি। কেশব রায় ওপেন অনেক কোর্টে এই সময় কথাটা বলছেন, যদিও সবার, কিন্তু আসলে উনি ওইটাতে থেকে এই ধরনের কথা বলতে পারেন কিনা সেটা। সেটা অফিসিয়ালি তো বলতে পারে না, কিন্তু গল্প আকারে তো আমি বলি, আপনিও বলেন, সবাই বলি আমরা এগুলো। কিন্তু মানে আপনি তো লিখিত ভাবে এই কথা বলতে পারবেন না বা বলার সুযোগ নাই, কিন্তু গল্প আকারে আমরাও বলি 5 গ্রামের জন্য আপনি যে পরিশ্রমটা করলেন, হ্যাঁ, এটা তো মানে আপনার হইলো না, সমানুপাত হইলো না, সেটা বলে, সেটা আর কি। কিন্তু এখন অফিসিয়ালি তো বলা যাবে না, সেটা বাদ দেন। এটা এখনকার টপিক আলোচনা আচ্ছা জি টপিক। স্যার। এটা একটা ইনসিডেন্টাল ব্যাপার। এটা উনি ব্যক্তিগতভাবে আপনারা বলছে, আপনিও ব্যক্তিগতভাবে শুনছেন। এটা তোর রেকর্ডে লেখা নাই, উনি লিখছে এই কথা? বলেন তো, রেকর্ডে উনি এই কথা লিখছে? জি না স্যার। লেখা নাই। কেন লেখা নাই? কেন? কারণ এটা লেখার সুযোগ নাই। আপনি আপনাকে হয়তো বন্ধু মনে করছে, সেজন্যই বলছি। এছাড়া আর কিছু বলার নাই আমার। হ্যাঁ, Okay. তাহলে ওকে, আপিল কিভাবে ফাইল করতে হবে? এখানে আপিলের জেলে থাকলে, আচ্ছা, আসামি যদি জেলখানায় থাকে, সে আপিল করবে কিভাবে? ওই 420 এটা জেলখানা কর্তৃপক্ষের মাধ্যমে, মানে পুলিশ জেল সুপারের মাধ্যমে
কখন চূড়ান্ত হয় আর কি, আপিলের রায় কি চূড়ান্ত কিনা, মানে আপিলের সিদ্ধান্তটা কি চূড়ান্ত কিনা, বা আপিলের সিদ্ধান্তটা কখন চূড়ান্ত হয়। তো বলছে যে ক্রিমিনাল মামলায় আপিলে যে সিদ্ধান্তটা আসে না সেটাই চূড়ান্ত, সেটাই ফাইনাল। কোন ক্ষেত্রে? দুটা ক্ষেত্র ছাড়া। সেই দুটা ক্ষেত্র কি কি? 417 417A। 417 কি আছে? অ্যাকুইটালের বিরুদ্ধে আপিল, আর 417 কি এতে কি আছে? অপর্যাপ্তের বিরুদ্ধে আপিল। এবং চ্যাপ্টার এখানে 32 এর কথা বলছে, সেটা হলো আপনার এটা কিভাবে আসছে। যাই হোক, আমি টপিকসে চাই না কখনো। আমি আপনার প্রথম দিন দিয়েছিলাম, আজকেও দেই, যে যখন কোনো কনফিউশন আসে কোনো একটা বিষয় সম্পর্কে, বুঝতেছি না, তো বুঝতেছেন না যে এটারে আপনি বেশি বড় করেন না, বুঝতেছেন না এটারে, বুঝতেছি না বুঝতেছি না বুঝতেছি না, এই বুঝতেছি না যদি সারাক্ষণ করেন তাহলে আর জীবনে কিছু বুঝবেন না। যেটা বুঝতেছেন না ড্রপ, এই টপিকটা আজকে বাদ দেন, কালকে পড়বেন। অন্য বারবার বলে না, আপনার অন্য টপিকসও পড়া হয় না এটা না বোঝার কারণে। সুতরাং আমি যেটা করি আর কি, কোনোদিন যদি আমার মানে খটকা লাগে অথবা কোনো ধরনের সন্দেহ জাগে, এই টপিকটা আমি লেফট করে দিয়ে নেক্সট টপিকসে চলে যাই। সুতরাং এই ডাউটটা হতে পারে আমি মনোযোগ কম দিচ্ছি, অথবা আমি দ্রুততার সাথে পড়ে যাচ্ছি, আমার এখন সময় কম, যে কোনো কারণে হোক এখানে আমার গাফিলতি থাকার কারণে আমি ধরতে পারতেছি না। কিন্তু এই ধরতে পারতেছি না, এটাকে বড় করা যাবে না। হ্যাঁ, তো এই জন্য আমি কি জন্য কথাটা বললাম, যে এখানে 430 ধারায় চ্যাপ্টার 32 এর কথা বলছি। 32টা কিভাবে রিলেভেন্ট আমার মাথায় ঢুকতেছে না এখন, সেটা আমি হয়তো পরের বার দেখব। স্যার 32 না স্যার 22 বলছে স্যার, সেকশনে তো 32 এর কথা বলতেছে, দাবিংশ। কিন্তু আপনার আমি যে 32 কোডটা পড়তেছি সেখানে তো আপনার স্যার ইংরেজিতে দাও স্যার 32ই আছে স্যার। তো সেটা কিভাবে আবার 22 হতে পারে? তাহলে 22 এ কি আছে আপনারা কেউ জানেন? স্যার 22 এ স্যার সামারি ট্রায়াল স্যার। ওই তো, তাহলে ঠিক আছে, ওকে 22 হবে স্যার, 22ই হবে। যে সামারি ট্রায়াল দেখছেন, এই যে বুঝতেছি না যদি করতাম তাহলে কিছু বোঝা হইতো না। মনোযোগ দিয়ে যদি আপনি দেখে ফেলেন তাহলে সব বোঝা হয়ে যায়। তো সামারি ট্রায়াল আপনার খালাসের বিরুদ্ধে আপিল, আর আপনার অপর্যাপ্ততার বিরুদ্ধে আপিল, এই তিনটা বিষয় ছাড়া বাকি ক্ষেত্রে আপনার ফাইনালের আপিলের সিদ্ধান্ত চূড়ান্ত, আপিলের সিদ্ধান্ত চূড়ান্ত। আর 431টা হলো আপিল কি কখনো বাতিল হয় কিনা। ধরেন মারা গেল, সিভিল মামলা অনেক সময় খারিজ হয়ে যায়, তো আপিল মামলা কি কখনো এরকম খারিজ হয়ে যায় কিনা, বাতিল, মানে এখানে খারিজ মানে খারিজ শব্দটা তো ব্যাপার এখানে হবে না, এখানে হবে বাতিল। আপিল কি কখনো বাতিল হয় নাকি? তাহলে এখানে আপনার 431 দ্বারা বলছে যদি আপনার 417 বা 417 ক্যাপিটাল এ হয়, সেই ক্ষেত্রে আসামি যখন মারা যাবে সাথে সাথে মামলা অ্যাবট হয়ে যাবে। কি বললাম? মানে মূল কথা হলো ক্রিমিনাল মামলা আমি হলো মূল কর্সার, আসামি যদি মারা যায় মামলা অ্যাবট হয়ে যাবে। মানে যতই তারা 20 বছরের জেল দেন না কেন, সে মারা গেছে। সুতরাং আপনি 417 ধারার এ দ্বারা কি অ্যাকুইটাল অথবা অপর্যাপ্ত, আসামির কম পরিমাণ জেল দিছে, এখন বাদী হিসেবে আপনি আপিল করছেন, আপিল চলতেছে, আসামি মারা গেছে, তো এখন বাড়াবেন যে আপনি 2 বছর বাড়াই দিবেন, কারে দিবেন? সেই তো মারা গেছে। সুতরাং আসামি মারা গেলে আপনার আপিল অ্যাবট হয়ে যায়। আবার অন্যদিকে আসামিকে আপনি 5 বছরের জেল দিচ্ছেন, সে আপিল করছে, আপিল চলতেছে, এখন মারা গেছে, তো সে খালাস চাইতেছে, সেই তো নাই, তো খালাসটা কাকে দিবে? অটোমেটিক্যালি অ্যাবট হয়ে যাবে। তার মানে 431 থেকে শিখলাম, আসামি যেখানে মারা যায় সেখানেই, সেটা যেই মামলাই হোক আর যেই বাদী হোক, যেই বিবাদী হোক, যেই আপিল করুক না কেন, আসামি যদি মারা যায় সাথে সাথে আপিল অ্যাবট হয়ে যায়। বাদী মারা গেলে কিন্তু আবার আপিল অ্যাবট হবে না, কিন্তু আসামি মারা গেলে সাথে সাথেই আপিল অ্যাবট হয়ে যায়, হয়ে যাবে। তো আমাদের নেক্সট টপিক হলো গিয়া রিভিশন। আমি রিভিশন আজকে পড়াবো না। 430টা স্যার ব্যাখ্যা হয় নাই। হ্যাঁ, আমি যেটা জানি সেটা
আমি রিভিশনটা আজকে পড়াবো না, কারণ রিভিশনটা খুবই ভাইটাল টপিকস। আমি আগামী ক্লাসে ইনশাআল্লাহ, যেহেতু রিভিশনটা সিআরপিসির জন্য আমাদের পূর্ণ একটা ক্লাস আমার হাতে আছে, আমি আরেকটু গুছায়া টোটাল ম্যাটারটা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই একটা প্যাকেজ আকারে, যেন সহজে ধরে ফেলতে পারেন। সেদিনই আমি 423টা আপনাদের ব্যাখ্যা করবো। আমি অন্য কোনো প্রশ্ন থাকলে আজকে আমার ক্লাসটা এখন শেষ করে দেবো। স্যার প্রশ্ন আছে স্যার কয়েকটা। প্লিজ, যদি কোনো প্রশ্ন থাকে আমরা আলোচনা করি, আর না হয় আমি ইনশাআল্লাহ। স্যার প্রশ্নটা হলো 145 দ্বারা আপনি বলেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবরে আবেদন করতে হবে, কিন্তু আমরা কোনো কোনো ক্ষেত্রে এটা জেলা ম্যাজিস্ট্রেট বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আবেদনটা কি নির্বাহী ম্যাজিস্ট্রেট নাকি জেলা ম্যাজিস্ট্রেট বরাবরে আমরা আবেদনটা করব? এখন নির্বাহী ম্যাজিস্ট্রেট আর জেলা ম্যাজিস্ট্রেটের পার্থক্য কি আপনি জানেন কিনা বলেন? জেলা ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেটের মধ্যে থেকে একজনকে জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেয়, কিন্তু এখন মানে সংশ্লিষ্ট জুরিসডিকশনের যে ম্যাজিস্ট্রেট আছেন ওনার বরাবরে করব না আমরা মেনশন করব বরাবরে জেলা ম্যাজিস্ট্রেট, এভাবে দায়িত্বে আছেন তার বরাবরই করতে হবে। এটা একটা হলো এডিসি, এটা দায়িত্ব থাকে, এডিসির কাছেই করবে। আর এক্ষেত্রে আরেকটা হলো যে 145 দ্বারা স্থাবর সম্পত্তির ক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট কি প্রতিপক্ষকে নিষেধাজ্ঞা দিতে পারে? হ্যাঁ, দিতে পারে, কিন্তু মালিকানা সংক্রান্তে পারে না, দখল সংক্রান্তে। দখল সংক্রান্ত মানে দখলটা যাতে কোনো না হয় সেক্ষেত্রে দিতে পারে। যেটা যেটা আমরা অস্থায়ী নিষেধাজ্ঞা বা ইন্টারাম যেটা আমরা বলি সেটা দিতে পারে। এটা একটা। আর এই আরেকটা প্রশ্ন আছে যে আপনি বলেছেন সি এর মামলার ক্ষেত্রে যে আমরা কি বাদী বলবো না অভিযোগকারী বা ফরিয়াদি বলবো? অভিযোগকারী বলেন। মানে আমরা তো সাধারণত বাদী দেওয়ানির ক্ষেত্রে বাদী বলি, তাহলে এখানে কি বাদী হিসেবে উল্লেখ করব মামলাতে না নাকি অভিযোগকারী? কারণ আমাদের অভিযোগকারী বলেন, আর বাদী বললে আপনার কোনো অসুবিধা হবে না। ড্রাফটিং এর ক্ষেত্রে আমরা মানে অভিযোগকারী হিসেবে আমরা অনেক বেশি সুন্দর হয়, অ্যাপ্রোপ্রিয়েট হয়। জি স্যার, থ্যাংক ইউ। স্যার একটা প্রশ্ন ছিল স্যার, প্লিজ। ডিসচার্জ এবং একুইটাল তো স্যার বুঝলাম যে রিলিজ আপনাদের পড়াশোনা দিয়ে দিছি, রিলিজ একুইটাল, রিলিজ একুইটাল, আর এটা কি জানো, একুইটাল ডিসচার্জ। এই তিনটা আপনারা পড়াশোনা করে আসবেন, আমাকে বুঝাবেন। আপনারা বুঝাইতে পারতেছেন না, বুঝেন না, আমি কথা বলবো। রিলিজ বুঝি নাই স্যার, এটা আপনাদের টপিকস। স্যার আজকে হ্যাঁ স্যার আমার একটা কোশ্চেন ছিল আর কি। আজকে আবরার হত্যা মামলার চার্জ গঠনের শুনানি ছিল, তো এটা দ্রুত বিচার 1 মামলাটা বিচার হচ্ছে। এখন ওইখানে সবাই 265 গ অনুযায়ী ডিসচার্জ পিটিশন লিখছে, কিন্তু পিপি স্যার সবগুলো কাইটা 241 এর ক্যাপিটাল এ লাগাই দিল। এই জিনিসটা স্যার বুঝলাম না। এটা বিচার হচ্ছে কোন কোর্টে? এটা হলো দ্রুত বিচার 1, বিচারক হলো আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান, 302 মানে 302-34 109। দ্রুত বিচার ট্রাইব্যুনাল তো ম্যাজিস্ট্রেট কোর্ট না সেশনস কোর্ট? ডিস্ট্রিক্ট জজ, অতিরিক্ত দায়রা জজের সমান ক্ষমতা ওনার। না, উনি কোন লেভেলের বিচারক সেটা বলেন। উনি হলো ওনার পাওয়ারটা হলো সমমর্যাদা হলো অতিরিক্ত মহানগর দায়রা জজ, এবং সেকশন তো 302, সেকশন 302 তো ম্যাজিস্ট্রেট বিচার করবে বা ম্যাজিস্ট্রেট চার্জ গঠন করবে না। তাহলে এটা ঠিক হয়। নেক্সট, অন্য কোনো কোশ্চেন থাকলে বলেন। স্যার আরেকটা কোশ্চেন হলো 2003 থেকে আমি 2017 সাল পর্যন্ত কোশ্চেন দেখলাম, আপিল চ্যাপ্টার থেকে সিআরপিসি তে কোনো কোশ্চেন আসে নাই এবং সিপিসি তে কোনো কোশ্চেন আসে নাই। রিভিশন থেকে বারবার আসছে, রিভিশন। হ্যাঁ, রিভিশন থেকে আসছে। আবার রিভিশন ক্রিমিনাল আপনার এই যে আপিল আর রিভিশনের পার্থক্য কি, এটাও আসছে। জি আসে নাই স্যার, জি না স্যার আসে নাই স্যার। আমার মনে হয় আসছে, আমি দেখছি তো। আচ্ছা, আমি দেখবো আবার। কারণ আমার ভুল থাকতে পারে, আমারে এটা একটু জানাইলাম। আচ্ছা ঠিক আছে। আসছে রেস্ট্রিকশন আসছে 144 145 বারংবার আসছে রিভিশনটা। এবং স্যার আরেকটা সেকশন বাদ পড়ে গেছে মনে হয়,
মামলা হস্তান্তর 526 এবং 528। ওটা এটা বলবে এটা কেমন আসে আপনার? আপনি কি এটা দেখলেন? বারবার আপনার- আসে, হ্যাঁ? বারবার আসে। একাধিকবার আসছে। আমি তো ওই যে দেখলাম 2011, 12, 14 এই 3 সালের প্রশ্ন দেখলাম, ওখানে তেমন এটা নাই। স্যার শুধুমাত্র 8 এবং 9 আসছিল স্যার। হ্যাঁ, এটা স্যার 2008 এবং 9 আসছিল, এরপরে আসেনি। এরপরে তো আর আসে নাই, দেখছেন 2008 সালে এই প্রশ্ন আসছে, এরপরে তো রিপিট হয় না এটা। মানে 8 আসছে আবার 9 আসছে, 9 মানে ভিন্ন ভাবে আসছে আর কি। ঠিক আছে, অসুবিধা নাই, এটা আমরা আমরা কথা বলতে পারবো। আগামী ক্লাস তো আমরা পুরো 2 ঘন্টাই পাবো, সুতরাং আগামী ক্লাসে আমাদের এই টপিকস গুলো আমরা গোছাবো। 435 রিভিশন, আর হলো আপনার মামলা ট্রান্সফার বা কগনিজেন্স। টপিকস তো বেশি না, ইনশাআল্লাহ আমরা ওই দিন খুব ভালো বলতে পারবো আশা করা যায়। হ্যাঁ, তো সবাই ভালো থাকেন। হ্যাঁ, আমরা রাখলাম। ওকে জি স্যার, থ্যাংক ইউ স্যার। জি, আমাদের ক্লাস শেষ। আজকে স্যারকে ধন্যবাদ। আগামী ক্লাস কবে হবে আমাদের কিবরিয়া ভাই এখনো সম্ভবত জয়েন করেননি, উনি জানাবেন ইনশাআল্লাহ। আমরা আজকে শেষ করতে পারি নাকি? জি জি, আসসালামু আলাইকুম। আগামী শনিবার ঢাকা জজ কোর্টে আমাদের রানা ভাই